তাহলে চলো আমরা শুরু করে দিই। ওকে, আর তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আচ্ছা দেখো, সংগঠনের ধারণা এখানে অধ্যাপক এডওয়ার্ড মিল, এটা পুরোটাই একটা তোমার চ্যাপ্টার, তাত্ত্বিক চ্যাপ্টার। এখানে আসলে ইয়ার মতো কিছু নাই, ম্যাথ রিলেটেড কোনো সমস্যা নাই। কাজে যারা ম্যাথকে ভয় পাও তারা হচ্ছে এই চ্যাপ্টারটা সেফ অপশন হিসেবে দিতে পারো। এই চ্যাপ্টারটা তারা এই যে মহিমৌখিকদের আসে, এও নিয়মিত ক্লাস করে, এই চ্যাপ্টারটা তারা তোমরা দিতে পারো, যে যারা ম্যাথকে ভয় পাও, ম্যাথ হেটার্স যারা আছো তাদের জন্যই হচ্ছে এই চ্যাপ্টারটা বানাইছে সরকার। যে আচ্ছা ঠিক আছে, আমার পোলাপান না তো ম্যাথ ভয় পায়, তাহলে তাদের জন্য এই চ্যাপ্টার। ওকে, তাহলে দেখো পোলাপান এখানে কি বলছে অধ্যাপক মিলওয়ার্ড, তিনি বলছেন কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে। তাহলে কর্ম বলতে কি বুঝো? তাহলে একটা কাজ, আমি কি পড়াচ্ছি, আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে পড়ানো হচ্ছে কর্ম, পড়ানো কি কর্ম, আর পড়াচ্ছে কে? মাহিম ভাইয়া, পড়াচ্ছে কে? মাহিম ভাইয়া। তাহলে এই যে পড়ানো এবং মাহিম ভাইয়ের মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক, সেটা কি? সংগঠন। দেখো আমি আজকে বন্দি পাঠশালায় কেন আসি? কারণ আমি আজকে পড়াইতে পারতেছি। তাহলে আমি যদি পড়াইতে না পারতাম, তাহলে আমি কি বন্দি পাঠশালায় আসতাম না। তাহলে এই যে আমার এবং পড়ানোর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা গড়াই দিছে কে? একটা সংগঠন। সেই সংগঠনের নাম কি? সংগঠনের নাম হচ্ছে বন্দি পাঠশালা। সংগঠনের নাম কি? বন্দি পাঠশালা। হ্যাঁ, বন্দি পাঠশালা বা আর্টস কমার্স পাঠশালা। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে কি বলছে? পড়ানো মানে কর্ম এবং কর্মীর মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি সংগঠন। কি বলছি? সেটাকেই বলছি সংগঠন। ওকে, তাহলে অধ্যাপক কার মতে? মিলওয়ার্ড এর মতে। মিলওয়ার্ডের মতে কি? মিলওয়ার্ডের মধ্যে হচ্ছে কর্ম এবং কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ যে সম্পর্ক। হ্যাঁ, আর অধ্যাপক মার্শাল কি বলছে? মার্শাল বলছে হচ্ছে যে দেখো, সংগঠক হলো শিল্পের চালক। সংগঠক হচ্ছে কে? শিল্পের চালক। সংগঠক শিল্পের চালক। হ্যাঁ, ওই সংগঠককে শিল্পের চালক। এখন সংগঠকটাকে, যে এই যে বন্দি পাঠশালার যে মালিক, তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো হচ্ছে সংগঠক। তাদেরকে কি বলবো? তারাই হচ্ছে সংগঠক। কারণ শিল্প বলতে কি বোঝায়? শিল্প বলতে আমরা জানি যে এক জাতীয় যে ফার্মের সমষ্টি, সেটা কি শিল্প। এক জাতীয় ফার্মের সমষ্টি, যেটা আমরা কি দ্বিতীয় পত্রে বলছিলাম, যে একই জাতীয় ফার্মের সমষ্টি 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 এই সমষ্টিকে কি বলে? সমষ্টিকে বলে শিল্প। একই জাতীয় ফার্মের সমষ্টিকে কি বলে? শিল্প বলে। তাহলে একই জাতীয় ফার্মের সমষ্টিকে কি বলছি? একই জাতীয় ফার্মকে আমরা কি বলছি? শিল্প বলছি। জ্ঞান প্রশ্নে এই সংজ্ঞাটা দিলেই চলবে। হ্যাঁ, এটা দিলেই চলবে। এখন দেখো, তোমার ধরো একমি কোম্পানির নাম শুনছো? কি কোম্পানি? ওষুধ। স্কয়ার কি কোম্পানি? ওষুধ। তারপরে অপসোনিন, হ্যাঁ অপসোনিন কি কোম্পানি? ওষুধ। পপুলার, এগুলা কি? সব ওষুধ কোম্পানি। পপুলার। জেনারেল, হ্যাঁ জেনারেল। রেনেটা, রেনেটা এগুলা কি কোম্পানি? ওষুধ কোম্পানি। তাহলে এগুলা এক একটা কি? ফার্ম। এক একটা ফার্ম ইন্ডিভিজুয়াল ফার্ম। তো এই সবগুলা ফার্মের সমষ্টিকে কি বলে? শিল্প। কি শিল্প? মেডিসিন শিল্প বা ওষুধ শিল্প। তাহলে এটা কি শিল্প? এটা হচ্ছে মেডিসিন ইন্ডাস্ট্রি। তাহলে এইরকম যে এই যে শিক্ষামূলক যেগুলো আছে, যেমন বন্দি পাঠশালা আছে, আর্টস কমার্স পাঠশালা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার 10 মিনিট স্কুল আছে, এসিএস আছে, আরো যত এডটেক আছে, সবগুলা মিলে যে সংগঠনটা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি? শিল্প। তাহলে এই যে সংগঠনের মালিক, হ্যাঁ, বন্দি পাঠশালা বা এদের যে চেয়ারম্যান পরিষদ আছে, তারা কি করছে? এই এডটেক শিল্পটাকে কি করছে? শিল্পটাকে চালাই নিচ্ছে। এখন দেখো, তারা তো সেখান থেকে একটা টাকা ইনকাম করে, টাকাটাই কি? সরকারকে ট্যাক্স দেয়। তাহলে এডটেক শিল্পের এডটেক শিল্পের চালক কারা? যারা হচ্ছে এডটেক শিল্পের সংগঠক কারা? যারা অর্গানাইজার বা মালিক। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা এখানে দেখছি যে উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম ও মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন এবং উৎপাদনে নিয়োগ করার উদ্যোগ বা প্রচেষ্টাকে কি বলে? সংগঠন বলে। তাহলে সংগঠন কি? উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম, মূলধনের আনুপাতিক সংগ্রহ, সংযোজন, উৎপাদন, নিয়োগ করার উদ্যোগ বা প্রচেষ্টাকে সংগঠন বলে। এখানে দুইটা লেখক, মানে দুইটা হচ্ছে লেখক বা তোমার হচ্ছে দুইটা বৈজ্ঞানিকের মধ্যে দেওয়া আছে, বা দুইটা সমাজ বিজ্ঞানীর মধ্যে দেওয়া আছে, দুইটা হচ্ছে ইকোনমিস্ট বা অর্থনীতিবিদের মধ্যে দেওয়া আছে। কিন্তু এদেরকে আমরা এই সংজ্ঞায় না বলে, আমরা হচ্ছে যদি এক মার্কের জন্য বা জ্ঞানমূলককে বলে যে সংগঠন কি, তখন আমরা এটা বলতে পারি যে উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এটার আনুপাতিক সংগ্রহকে আমরা যখন সংযোজন ও উৎপাদন নিয়োগের উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করব, তখনই সেটা সংগঠন। এখন দেখো, আমি কেন এই দুটাকে ইগনোর করতে বলছি? হ্যাঁ, হোয়াই ইউ শুড ইগনোর দিস, হোয়াই ইউ শুড ইগনোর, কেন তুমি এটাকে ইগনোর করবে? এটাকে ইগনোর করার মূল এবং প্রথম এবং প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে তুমি যখন কারো মতে লিখতে চাবা, মিলওয়ার্ড কিংবা মার্শাল, সেখানে তুমি কোনো গজামিল করতে পারবে না। তোমাকে যা আছে সেটাই বলতে হবে, যে কর্ম ও কর্মীর মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ককে সংগঠন বলে। তুমি সামঞ্জস্যপূর্ণর এই জায়গায় তুমি এখানে দিলে হচ্ছে সংযোজন
পারস্পরিক সম্পর্কে সংগঠন বলে, তাহলে কিন্তু তোমার লেখাটা ভুল হবে, তোমার এখানে একদম 0 মার্ক পাবা। যখন তুমি কোনো অর্থনীতিবিদদের মতে লিখতে চাবা, তখন তোমাকে হুবহুব সেই জিনিসটাই লিখতে হবে যে জিনিসটা তোমার কি বই আছে। তাহলে যেই জিনিসটা তোমার বই আছে হুবহু সেই জিনিসটাই যদি তুমি লিখতে চাও, সেই জিনিসটাই তুমি যদি লিখতে চাও, তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে পুরোটাই মুখস্থ করতে হবে, কোনো একটা ওয়ার্ডও ভুল যাওয়া যাবে না। কিন্তু পরীক্ষার হলে আমাদের মাঝে মাঝে এই জিনিসগুলো ব্ল্যাঙ্ক হয়ে যায়। এই জন্য আমি তোমাকে সাজেস্ট করব ক নাম্বারের জন্য, কোন নাম্বারের জন্য, ক নাম্বারের জন্য বা জ্ঞানমূলকের জন্য তুমি কখনোই এইভাবে কোনো ইকোনমিস্ট বা কোনো, তুমি সমাজবিজ্ঞান দিলে সমাজবিজ্ঞানী, যাদেরই দাও ক নাম্বারে কোনো লেখকের বা কোনো বৈজ্ঞানিকের উদ্ধৃতি তুমি দিবা না। ঠিক আছে, তুমি দিবা কিন্তু এই যে উৎপাদনের উদ্দেশ্যে ভূমি শ্রম মূলধন, তুমি যে কোনো একটা বাদ দাও, কোনো সমস্যা নাই, তাও কি হবে তোমার সেটা সংগঠন বলেই পরিগণিত হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো ফেরদৌস? ফেরদৌস বলছে ঠিক বলছেন স্যার, আমি তো ঠিকই বলি সবসময়। তাহলে যেই কাজটা করবা সেটা হচ্ছে যে এইগুলাকে ইগনোর করার চেষ্টা করবা। কেন ইগনোর করবা? কারণ আমাকে এই যেই লেখাগুলো আছে সেইটাকেই তোমার ওইভাবে লিখতে হবে। তুমি যদি ধরো তুমি কি পড়তেছো, তুমি একটা কোনো গ্রন্থ পড়তেছো, হ্যাঁ, তোমার হিন্দু হইলে হিন্দু, মুসলিম হইলে তুমি কোরআন পড়তেছো, এখন তুমি যদি কোরআনের যে কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করো বা হচ্ছে বাইবেলের কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করো বা বেদের কোনো একটা ওয়ার্ড চেঞ্জ করো, তাহলে কি হবে? হবে না। আমাদের ঠিক তেমনি আমাদের যেমন নামাজ প্রেয়ারও হইতো না, ঠিক তেমনি এখানে অর্থনীতির ভাষায় তোমার যদি অর্থনীতিবিদদের কোনো কিছু চেঞ্জ করো, তাহলে কি অর্থনীতিটাকেও গ্রহণযোগ্য বলে বিবেচনা করা যাবে না। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি। পরবর্তী অংশে তোমার সংগঠনের বৈশিষ্ট্য দেওয়া আছে। সংগঠনের কি দেওয়া আছে? বৈশিষ্ট্য। সংগঠনের কি দেওয়া আছে? সংগঠনের বৈশিষ্ট্য দেওয়া আছে। তাহলে সংগঠনের বৈশিষ্ট্য কি বা সংগঠনের বৈশিষ্ট্যটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা একটু দেখি চলো। এখানে সংগঠনের বৈশিষ্ট্য থেকে প্রথমেই বলছে লক্ষ্যাভিমুখী, অর্থাৎ সংগঠনের একটা কি লক্ষ্য থাকে, সেটা তার লক্ষ্য অভিমুখে চলাচল করে। যেমন বন্দি পাঠশালার লক্ষ্য কি? বন্দি পাঠশালা বা আর্টস কমার্স পাঠশালার লক্ষ্য কি? বন্দি পাঠশালা কি করে? তারা সবাইকে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীকে শিক্ষা দেয়, কিন্তু আর্টস কমার্সের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, তারা যত আর্টস এবং কমার্স রিলেটেড যে প্রশ্ন বা সমস্যাগুলো হবে তাদের শিক্ষার্থীদের সমাধান দিবে। আর্টস এন্ড কমার্স পাঠশালার লক্ষ্য কিন্তু সায়েন্সের স্টুডেন্টকে সলিউশন দেওয়া না। আর্টস এন্ড কমার্স পাঠশালার লক্ষ্য হচ্ছে আর্টস এর বা কমার্সের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সেবা দেওয়া। কাদের সেবা দেওয়া? আর্টস বা কমার্সের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের সমস্যার যে সমাধানগুলা, সেই সমস্যার সমাধান দেওয়া। ঠিক আছে, এরপর দেখো দায়িত্ব কর্তৃত্বের সুস্পষ্টতা। তোমার তাহলে আমি আর্টস কমার্স পাঠশালা দিয়ে উদাহরণ দিই, আমি আর্টস কমার্স পাঠশালা দিয়ে উদাহরণ দিই, হ্যাঁ। তাহলে লক্ষ্যাভিমুখী, কোন একটা লক্ষ্যকে অভিমুখী হয়ে আগাইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দায়িত্ব কর্তৃত্বের সুস্পষ্টতা, মানে তোমার যে দায়িত্বটা আছে বা তোমার কোনো কাজের একটা কর্তৃত্বতা আছে, সেই কর্তৃত্বটাকে তোমার স্পষ্ট করতে হবে। দায়িত্ব কি? আর্টস এন্ড কমার্স পাঠশালার দায়িত্ব হচ্ছে এই যে আর্টস এর কমার্সের শিক্ষার্থীরা যারা আছো তোমাদের নিয়ে কাজ করা এবং তোমাদের উপরেই তারা কাজটা করবে, সেই জিনিসটা এসিপি কিন্তু ফলো আপ করে। ওকে, কর্ম বিভাজন, হ্যাঁ, প্রত্যেকে এখন দেখো আর্টসের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা টিচার্স আছে, কমার্সের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা টিচার্স আছে, তাদের কাজের মধ্যে ভাগ আছে, কে কি কাজ করবে, হ্যাঁ, যে হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর সে কি ধরনের কাজ করবে, যে জুনিয়র ইনস্ট্রাক্টর আছে সে কি ধরনের কাজ করবে, যে ডাউট সলভার আছে সে কি ধরনের কাজ করবে, সেই সব কিছু কি একটা কর্ম বিভাজন থাকে। কাম্য ব্যবস্থাপনা, প্রত্যেকটা কাজ যাতে সুদৃঢ়ভাবে সুন্দরভাবে বন্টন হয় সকলের মধ্যে, সেটার জন্য আমরা যে ব্যবস্থাপনাটা গ্রহণ করি সেটাকে কাম্য ব্যবস্থাপনা বলে। এটার উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ ইনপুট যাতে আমরা দিয়ে সর্বোচ্চ আউটপুট যাতে বের করতে পারি। হ্যাঁ, একটা টিচারের থেকে কিভাবে সর্বোচ্চ আউটপুট বের হবে সেই আউটপুটটাকেই আমরা কি কাম্য ব্যবস্থাপনা হিসেবে গ্রহণ করছি। দায়িত্ব কর্তৃত্বের ভারসাম্য রক্ষা। দায়িত্ব কর্তৃত্ব বলতে কি? দেখো সবার দায়িত্ব কিন্তু এক না। একটা প্রতিষ্ঠানে সিইও আছে, একটা প্রতিষ্ঠানে এমডি আছে, একটা প্রতিষ্ঠানে ডিএমডি থাকে, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তারপরে হচ্ছে তোমার কি থাকে? তারপরে আস্তে আস্তে সি ও ও, তারপরে সিএও, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারপরে কি অপারেশনাল অফিসার, হ্যাঁ, ডিএমডি, এমডি, সিইও, এইভাবে কি কাজের একটা দায়িত্ব এবং কর্তৃত্বের ভারসাম্য থাকে। হ্যাঁ, তারপরে কি থাকে? তারপর ম্যানেজার থাকে, ম্যানেজারের নিচে কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, তার নিচে কি সিনিয়র অফিসার থাকে, সিনিয়র অফিসার থাকে, তারপরে কি অফিসার থাকে, অফিসার, হ্যাঁ, তারপরে এইভাবে কি ট্রেইনি অফিসার থাকে। তাহলে এই যে ট্রেইনি অফিসার এবং সিইও তারা কি একই ধরনের কাজ এবং তাদের দুজনের মধ্যে কাজ কি একই রকম? একই রকম না। তাহলে এই যে ট্রেইনি অফিসার এবং সিইওর মধ্যে কাজের যে ডিফারেন্স, সেই কাজের ডিফারেন্স এবং ভারসাম্যটা রক্ষা করে কে? সংগঠন। হ্যাঁ, কে রক্ষা করে? সংগঠন রক্ষা করে। বুঝতে পারছো? এরপর দেখো যোগাযোগ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা। তাদের একটা কমান্ড অফ চেইন আছে না, যে ধরো সিইও নিচে এমডি, এমডি নিচে ডিএমডি, ডিএমডি নিচে সিইও, সিইও নিচে সিইও, এর নিচে ম্যানেজার, ম্যানেজার নিচে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার মানে কি তাদের প্রত্যেকের একটা কি আছে, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চাইলেই সে কি সরাসরি সিইওর সাথে বসতে পারে না, সে তার সমস্ত রিপোর্ট কাকে দিবে? ম্যানেজারকে দিবে, ম্যানেজার দিবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তখন সিইও কে জিনিসটা সরবরাহ করবে। সো এইভাবে প্রত্যেকটার একটা ব্যালেন্স রক্ষা হয়, প্রত্যেকটার কি একটা ব্যালেন্স রক্ষা হয়। এই ব্যালেন্সটাকেই আমরা কি বলছি? এই ব্যালেন্সটাকেই বলছি ভারসাম্য রক্ষা করা। হ্যাঁ,
ওকে, উপকরণের সর্বোচ্চ ব্যবহার, কোন উপকরণটাকে তুমি কিভাবে ব্যবহার করবা, টাকাটাকে কিভাবে ব্যবহার করবা, তো মানে মূলধন যেটা সেটাকে কিভাবে ব্যবহার করবা, তোমার শ্রমগুলোকে কিভাবে তুমি ডিস্ট্রিবিউট করবা, ভূমিটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবা, সবকিছু কি একটা সর্বোচ্চ ব্যবহার যাতে নিশ্চিত করা যায় সেটা। নমনীয়তা সুযোগ, এখানে তোমার কিছু একটা ছাড় দেয়, ধর কোনো কারণে ম্যানেজার অসুস্থ হয়ে গেল, তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কি করবে, মানে ম্যানেজার তখন সিইও বরাবর বা এমডি বরাবর ছুটির আবেদন করবে, তখন এমডি তাকে ছুটি দিয়ে দেবে, এখানে নমনীয়তার সুযোগ থাকে। কাজে সংগঠনের বৈশিষ্ট্য যদি প্রশ্নে চায় তাহলে এটা তোমাদের প্রশ্নে চাইতে পারে কোন জায়গায়, খ নাম্বারে। খ নাম্বারে তোমাকে বলবে যে সংগঠনের বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে সেই সংগঠনের বৈশিষ্ট্য নিয়ে তুমি কি করো, আলোচনা করো। যখন আলোচনা করতে হবে তখন তোমাকে এই ধরনের যে কথাবার্তাগুলো আছে সেগুলো তোমাকে ডিটেলসে লিখতে হবে। কি করতে হবে, ডিটেলসে লিখতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন করতে হবে। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারলে বলো। উপকরণ যেগুলো আছে, মূলধন, শ্রম, তারপরে কি আমার যে হচ্ছে ভূমি আছে, সেগুলার সর্বোচ্চ ব্যবহার, সংযোজন এবং পূর্ণ নিয়োগ যাতে সংরক্ষণ হয় যার মাধ্যমে, সেটাকে কি বলি, সংগঠন বলি। এখন সংগঠনের সংগঠন তো হইলো, তাহলে সংগঠক বা উদ্যোক্তাকে, সংগঠক বা উদ্যোক্তা বলতে আমরা যে জিনিসটা বুঝি, সংগঠক বা উদ্যোক্তা বলতে যে জিনিসটা বুঝি বলো। সংগঠক বা উদ্যোক্তা বলতে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মুনাফা লাভের উদ্দেশ্যে উৎপাদনের সামন্ত উপকরণের একত্রিত করে উদ্যম, কর্মনিষ্ঠা, উদ্ভাবনী শক্তি এবং প্রেরণার সাহায্যে সংগঠনকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে আসার লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করেন, তাকে উদ্যোক্তা বলে। এখন দেখো তোমার হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, হ্যাঁ, এগুলো একজনকে দিয়ে দেওয়া হইলো, একজনকে দিয়ে দেওয়া হলো যে এই জিনিসটা তুমি নাও। তার কাজ কি, যে এখান থেকে এই জিনিসগুলোর পেছনে তার একটা খরচ হবে। তো তার ধরো এখানে 100 টাকা খরচ হয়েছে, 100 টাকা খরচ হয়েছে, কারণ একজনের লক্ষ্য হচ্ছে এই জিনিসগুলোকে, যেহেতু তার 100 টাকা খরচ হয়েছে, এখানে সেগুলো সে 200 টাকায় বিক্রি করবে, 200 টাকায় সে এই জিনিসটাকে বিক্রি করবে। ধরো একটা কোর্সের পেছনে খরচ হয়েছে ধরো 100 টাকা, কত টাকা, 100 টাকা খরচ হয়েছে। এখন সে কি করবে, এই কোর্সটাকে সে হচ্ছে তোমাদের কাছে 200 টাকাতে বেচবে। এখন এই যে বেচার যে উদ্যোগটা নেয় এবং মুনাফা লাভের জন্য যে উদ্যোগটা যে গ্রহণ করে তাকে কি বলা হয়, উদ্যোক্তা। মুনাফা লাভের উদ্দেশ্যে এই সবগুলা উপকরণ একত্র করে যে উদ্যম এবং কর্মশ্রেয়, উদ্ভাবনী শক্তি এবং প্রেরণার সাহায্যে সংগঠনকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায়, তাকে আমি কি বলছি, তাকে আমরা বলছি উদ্যোক্তা। এবং মার্শাল এই উদ্যোক্তাকে কি বলছে, ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি। মার্শাল কি বলছে, মার্শাল বলছে হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি, ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি। তো তোমাকে যদি প্রশ্ন বলে যে ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি বা শিল্পের চালককে, তাহলে সেটা হবে কি বলছে, সেটা হচ্ছে মার্শাল বলছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, মার্শাল কি বলছে, মার্শাল বলছে ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি, কে, যে হচ্ছে সংগঠক বা অর্গানাইজার। ঠিক আছে, ক্লিয়ার। গ ঘতে কোনগুলো আসবে, আমি কি গ ঘ পড়াচ্ছি এখন? দেখো, সিকোয়েন্স হয়ে যাও, এটাও কি এই সংগঠকের যেটা আছে সেটাও তোমার ক নাম্বারের জন্য আসবে। হ্যাঁ, এটাও ক নাম্বারের প্রশ্ন আসতে পারে যে সংগঠক কি। আর যদি বলে সংগঠক বলতে কি বুঝো, তখন তুমি জাস্ট লিখবা যে মার্শাল বসে যে হচ্ছে সংগঠক, সে হচ্ছে কি শিল্পের চালক, তারপরে বলবা যে যে সবকিছুকে নিয়ে, মুনাফা নিয়ে, একদম বুঝাই দিবা জিনিসটা। আমি তোমাকে যেভাবে বুঝাইছি খ নাম্বারে যদি আসে সেইভাবে বুঝাবা, আর যদি ক নাম্বারে আসে যে সংগঠক কে বা সংগঠক কি, এইটা দিবা। কিন্তু বলতে কি বুঝো, কি বুঝায়, ব্যাখ্যা করো, তখন তোমাকে একটু ডিটেলসে লিখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আবার তোমাকে বলতে পারে যে সফল সংগঠক বা উদ্যোক্তাদের যে গুণাবলী আছে সেটা লেখো, এটাও খ নম্বরে দিতে পারে। তাহলে একজন সফল সংগঠক বা যে উদ্যোক্তা আছে তার গুণাবলী কি, প্রথমে সাংগঠনিক যে সক্ষমতা, হ্যাঁ, সে যে কাজ করছে, সে কাজ করার যে তার মধ্যে স্পিরিট, তার ধরো নলেজ নাই যে এইখানে আমি যদি টাকাটা ঢালি আমি সেখান থেকে উৎপাদন করতে পারছি কিনা, বা আমি সেখান থেকে প্রফিট করতে পারবো কিনা, এই সংক্রান্ত কিন্তু তার ধারণা নাই, তাহলে সে কিন্তু তার সেই সক্ষমতাটাও থাকবে না, বা সংগঠন সম্পর্কে তার নলেজটা না থাকার কারণে সে কিন্তু সফল সংগঠক বা উদ্যোক্তা হইতে পারবে না। সফল সংগঠক বা উদ্যোক্তা সে তখনই হবে যখন তার মধ্যে ওই সাংগঠনিক জ্ঞানটা থাকবে, বা সে যেটা চাচ্ছে সেই জিনিসটা তখন সে কি করতে পারবে, সেই জিনিসটা সে সেই জিনিসটাকে সে যখন ইউজ করতে পারবে। ওকে, তাহলে সাংগঠনিক সম্পদ সক্ষমতা হচ্ছে সফল সংগঠক বা উদ্যোক্তার গুণাবলী। যে সাংগঠনিক সক্ষমতা হচ্ছে সেই জিনিস যেখানে একজন ভালো করে পরিপূর্ণ জ্ঞানে বা পরিপূর্ণভাবে তোমার কি করে, পরিপূর্ণভাবে তোমার সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, টেস্টের রেজাল্ট বার হয়েছে কারো না?
তোমাদের ফ্রেন্ডদের মধ্যে দেখো কারো বের হয়েছে কিনা। উদ্যোক্তাদের আকাঙ্ক্ষা, এখন দেখো একজন উদ্যোক্তাকে আকাঙ্ক্ষা কি থাকা উচিত, যে আমি ধরো এই প্রোডাক্ট থেকে কত টাকা, 100 থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত প্রফিট করবো। উদ্যোক্তা এই প্রফিট করার আকাঙ্ক্ষা থাকতে হবে। উদ্যোক্তা যদি মনে করে হ্যাঁ ঠিক আছে এই প্রোডাক্টটা বেচলাম, বেচার পরে আমার যা লাভ হইলো হইলো, কিন্তু তার একটা নির্দিষ্ট আকাঙ্ক্ষা থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে যে আমি আমার সংগঠনটাকে এই পর্যায়ে নিয়ে যেতে চাই, বা এই পর্যায়ে আমি আমার সংগঠনটাকে দেখতে চাই। তাহলে এই যে দেখার যে স্বপ্ন, বা সেই সংগঠনটাকে নেওয়ার যে প্রবণতা, বা সেই সংগঠনটাকে সেই অবস্থায় নিতে যেই পরিশ্রমটা করতে হচ্ছে, বা তার যে সাপোর্টটা লাগতেছে, সেই সাপোর্টটাকে কি করছে, তার একটা আকাঙ্ক্ষা থাকতে হচ্ছে, না ঠিক আছে আমি আমার সংগঠনটাকে এই পর্যায়ে নিতে সর্বাত্মক যে সহযোগিতা, সেই সহযোগিতাটুকু আমি পাচ্ছি। এরপর দেখো বুদ্ধিমত্তা, তার যদি বুদ্ধি না থাকে, সহজ ভাষায় আমি যদি বলি সংগঠকের যদি বুদ্ধি না থাকে, তাহলে সে কি সংগঠন চালাতে পারবে না, তাকে বুদ্ধিমত্তার অধিকারী হইতে হবে। নেতৃত্বের যোগ্যতা, তার নিচের যারা অধস্তন কর্মচারী আছে তাদেরকে কন্ট্রোল করার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিও তার মধ্যে থাকতে হবে। ঝুঁকি গ্রহণ, তোমরা একটা মুভি আছে হ্যাঁ, স্ক্যাম 1992, হারশাদ মেহতার, এই মুভিটা দেখছো? এটা দেখছো? এই মুভিটা দেখছো? স্ক্যাম 1992 দেখছো? কে কে দেখছো আমাকে একটু জানাও তো। স্ক্যাম 1992 কে কে দেখছো? এই মুভি কেউ দেখে নাই? না ভাইয়া। ওকে, তারপরে ওকে, দেখো যেহেতু দেখো নাই সেহেতু বুঝবে না। এই মুভিতে একটা ডায়লগ ছিল, সেই ডায়লগটা কি, রিস্ক হে তো ইস্ক হে, মানে তুমি যদি রিস্ক নাও, তুমি যদি রিস্ক নাও, হুম, আমি বলি তুমি যদি রিস্ক নাও, সেক্ষেত্রে তুমি সেখান থেকে একটা ভালোবাসা পাবা। মানে কি, তুমি যদি ধরো রিস্ক নিয়ে কোনো কিছু না করো, তাহলে তোমার সেখান থেকে একটা ভালো প্রফিট বা কোনো কিছু তুমি গেইন করতে পারবে না। বাট যদি রিস্ক নাও তাহলে গেইন করবা, এটাও বলা যায় না, বাট গেইন করার যে একটা তোমার হচ্ছে সক্ষমতা, সেইটা তুমি অর্জন করতে পারো, মানে গেইন করার একটা সম্ভাবনা তৈরি হয়। সম্ভব হবেই এমন না, কিন্তু সম্ভাবনাটা তৈরি হয় না, আগে কিছুই হচ্ছিল না, এখন তাও হওয়ার সম্ভাবনা আছে বা পসিবিলিটি আছে। ঠিক আছে, ওকে। বুশরা বিনতে জামান বলছে আর্টস থেকে, আর্টস থেকে তোমার হচ্ছে প্লাস সম্ভব। আমি বলি আমার এক স্টুডেন্ট গত বছর এই এসিপি পাওয়ার প্লে 2025 থেকে 190 প্লাস সে পেয়েছে, 194 সম্ভবত। এবং অনেকে অনেকে তোমার হচ্ছে কি ইয়াও পাইছে, একদম গোল্ডেনও পাইছে, এমনও উদাহরণ আছে, নট অনলি প্লাস, গোল্ডেনও পাইছে। এই হিস্ট্রিতে তোমার 184 প্লাস পাইছে। তো এই ধরনের জিনিসগুলো তুমি তো, আচ্ছা তোমাদের ফারিয়াপুর ক্লাস তোমরা শুনবা যে অনেকেই পাইছে, অনেকেই গোল্ডেন এ প্লাস, নট অনলি এ প্লাস বাট গোল্ডেন এ প্লাস। আপু আরেকটু পর। আপু আপু ইয়া কত পাইছিল, মুরসালিন কত পাইছিল? 184 পাইছে একজন, হ্যাঁ। তো এখানে তোমার ইজি, যদি তুমি একটু কি পড়াশোনা করো, তোমাকে কি করতে হবে, অল ইউ নিড জাস্ট ইউ হ্যাভ টু রিড অ্যাটেন্টিভলি, পড়াশোনা করতে হবে। তাহলে পড়াশোনা যদি করো তাহলে তোমার মার্ক এমনি আসবে, হ্যাঁ। এরপর দেখো কর্মে দৃঢ়তা, এই যে তোমার পড়াশোনার প্রতি তোমার ডেডিকেশন থাকতে হবে। সহজ ভাষায় এটাকে আমরা কি বলি, ডেডিকেশন, ডেডিকেশন ক্লাস। এরপর দেখো স্বাধীন চেতা, হ্যাঁ তুমি ঠিক আছে, তুমি স্বাধীন চেতা বলতে কি, ধরো তোমার অফিসে, সরকারি অফিসে চাও যে একটা র্যাঙ্ক থাকে, যে বসের উপরে কথা বলা যাবে না, বস ইজ অলওয়েজ বস, হ্যাঁ। তো তোমার এই স্বাধীন চেতা মনোভাবটা থাকতে হবে, না আমি এই কাজটা এখন করবো, এই কাজটা তখন করবো, মানে কাজ করার যে স্বাধীনতা, সেই কাজ করার স্বাধীনতা কিন্তু থাকতে হবে। সৃষ্টিশীলতা, তুমি বাজারে সবাই ধরো এক ধরনের জিনিস বিল্ড করতেছে, আর তুমি সেই জিনিসই যদি বিল্ড করো, তাহলে সবাই কি তোমার জিনিস কিনবে? কিনবে না। তুমি যদি মাছ বাজারে যাও, তোমাকে একটা উদাহরণ দিই, তুমি যদি কোথায় যাও, তুমি যদি ধরো মাছ বাজারে যাও, ধরেন একটা ফিশ মার্কেট, কি মার্কেট, ফিশ মার্কেট, কারণ ফিশ মার্কেটে সবাই মাছ বেচবে, এটাই স্বাভাবিক, সবাই মাছ বেচবে এটাই স্বাভাবিক, সবাই মাছ বেচবে এটাই স্বাভাবিক, তাই না? সবাই মাছ বেচবে। তাহলে এইখানে সবাই যেহেতু মাছ বেচবে, এখন সবাই কি ফুল মাছ, মানে ফুল ফিশ তারা ইয়ে করে, যে পুরা মাছটাই তাদেরকে কিনতে হবে, যে এটার কেজি হচ্ছে 500 টাকা কেজি। কত টাকা? 500 টাকা কেজি। এখন বাজারে হঠাৎ করে 20 জন মানুষ আসলো, কতজন মানুষ? 20 জন মানুষ আসলো, এবং তাদের ডেইলি ইনকামই হচ্ছে 500 টাকা, ডেইলি ইনকামই 500 টাকা। তাহলে তারা এখন কি 500 টাকা কেজি মাছটা কিনবে, নাকি তারা মাছ না কিনেই চলে আসবে? এখন 500 টাকা দিয়ে যদি মাছই কেনে, তাহলে তাকে অন্যান্য বাজার সবজি কিনতে হবে,
তাকে হচ্ছে চাল কিনতে হবে, তেল কিনতে হবে, ডাল কিনতে হবে, আরো কি পেঁয়াজ টেয়াজ অনেক কিছুই কিনতে হবে। এখন সে কি এই 500 টাকা কেজি দিয়ে মাছ কিনতে পারবে, নাকি সে অন্য কিছু করবে? দেখো এখন তার মাছের দাম কতটুকু, তার মাছের দরকার হচ্ছে ধরো 250 গ্রাম, কত গ্রাম, 250 গ্রাম, 250 গ্রাম। সে এখন দেখবে যে 250 গ্রাম মাছ কে বেচে। ধরো একজন উদ্যোক্তা কি করলো, সে কি করলো, সে মাছ কেটে কেটে বিক্রি করতেছে। 1 কেজি মাছকে সে হচ্ছে প্রায় 10 ভাগ করছে, 10 ভাগ করছে। এখন এই লোকগুলো তখন দেখবে যে এখানে 1 কেজি দিয়ে মাছ না কিনে আমি যদি এখান থেকে মাছ কিনি, তাহলে আমার 50 টাকায় 100 গ্রাম মাছ পাচ্ছি, 50 টাকায় 100 গ্রাম মাছ পাচ্ছি, 100 টাকা হলে আমি 200 গ্রাম মাছ পাচ্ছি। কত গ্রাম, 200 গ্রাম মাছ পাচ্ছি। তখন আমি কি এইটার দিকে একটু ঝুঁকবো নাকি এইটার দিকে ঝুঁকবো? তাহলে দেখো বাজারে এই 20 জন মানুষের যে প্রফিট বা 20 জন মানুষের যে মুনাফা, সেই 20 জন মানুষের মুনাফা কি এরা ইনকাম করবে নাকি এরা ইনকাম করবে? এরা ইনকাম। আবার অনেকে আছে কি ব্যাচেলার, অনেকে কি আছে ব্যাচেলার। তো ব্যাচেলারের তো 1 কেজি মাছ নিয়ে লাভ নাই। তার ধরো 200 গ্রাম মাছ হলে একদিনের খাবার হয়ে যাচ্ছে, সে তখন কি করবে, 200 গ্রাম মাছ নেবে, সে আর পুরো মাছটা তখন কিনতে যাবে। তখন কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার সৃষ্টিশীলতা। এখন যে যার প্রোডাক্ট যত বেশি সুন্দর তুমি তার প্রোডাক্ট তত নিবা, যার মার্কেটিং যত বেশি সুন্দর তুমি তার প্রোডাক্টের কাছেই তুমি যাবা। হ্যাঁ, এইটাকেই বলা হচ্ছে সৃষ্টিশীলতা। এরপর দেখো দূরদর্শিতা। দূরদর্শিতা মানে কি, সামনে আগামীতে কি হবে। ধরো দূরদর্শিতা হচ্ছে তুমি এইচএসসি তে A+ পাবা, এইচএসসি তে কি পাবা, এইচএসসি তে A+ পাবা। তো এই A+ পাওয়ার পরে তুমি যে ডিইউ তে ভর্তি হবা, এই জিনিসটাকে আমরা বলছি দূরদর্শিতা। তুমি আছো কোথায়, তুমি আছো হচ্ছে ক্লাস 11-এ বা ক্লাস 12-এ। ক্লাস 12, ধরো কেউ আছে ক্লাস 11-এ বা ক্লাস 12-এ, সে এই যে ডিইউ তে ভর্তি হবে কিংবা এইচএসসি তে A+ পাবে, পাওয়ার পরে সে নিজে কোনো একটা এরকম এডটেক দিবে, এই স্বপ্নটা যারা দেখে এবং এই স্বপ্ন পূরণে যারা কাজ করে তাদেরকে আমরা দূরদর্শী বলি। তাদেরকে কি বলি, তাদেরকে আমরা দূরদর্শী বলি, অর্থাৎ সামনে দেখে সবকিছু জানার সিদ্ধান্ত নেওয়া। কি সিদ্ধান্ত নেওয়া। এরপর দেখো বিবিধ গুণাবলী, অর্থাৎ শুধু তার এই সমস্ত গুণাবলী না, এর পাশাপাশি তার আরো বিভিন্ন গুণাবলী থাকতে হবে। সে নম্র, ভদ্র, বিনয়ী এবং সদাচার হইতে পারে, মানে সবার সাথে ভালো মতো ভালোভাবে ব্যবহার করে, এটাকে আমরা কি বলছি, সদাচার এবং কি গুণী, বিনয়ী। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বলছি, বিবিধ গুণাবলী, মানে বিভিন্ন আরো গুণাবলী আছে। এরপর দেখো সংগঠক বা উদ্যোক্তার কার্যাবলী। হ্যাঁ, এখন সংগঠক বা উদ্যোক্তা কি কি ধরনের কাজ করে, সেই কার্যগুলো এটা কি খ নাম্বার কিংবা গ নাম্বারে আসতে পারে। কি খ নাম্বার এবং গ নাম্বারে এইখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে একজন সংগঠক বা একজন উদ্যোক্তা সে আসলে কি কি কাজ করে সেইটা। ওকে, তাহলে সে কি করে, সে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করে, মানে আগামী 5 বছর আমি কোন কোন জায়গায় যাব তার একটা কি লিস্ট করা। প্রথম লিস্ট হচ্ছে আমি কি ডিউতে ভর্তি হবো, ডিউতে ভর্তি হবো। বা আমি বলি এই যে আর্টস কমার্স পাঠশালা, এরা কেমনে হচ্ছে তাদের পজিশনটা হোল্ড করে। যে ধরো এবারে আমার কি হয়েছে, 8000 স্টুডেন্ট হয়েছে খয়নিতে, তাহলে সামনে এবার আমার 8000+ স্টুডেন্ট লক্ষ্যে আমাকে কাজ করা লাগবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার শুধুমাত্র আর্টস এর পাশাপাশি আমি কমার্সও পড়াবো। এবারে কি কি ছিল, এবারে শুধু ফার্স্ট টাইম কোর্স ছিল, ফার্স্ট টাইম কোর্স, ফার্স্ট টাইম কোর্স। সামনে আবার কি আসবে, সামনে আবার আমার সেকেন্ড টাইম কোর্সও আসতে পারে, সেকেন্ড টাইম কোর্স আসতে পারে। ইনস্ট্যান্ট কিছু ফ্রি কোর্স আসবে, ফ্রি কোর্স আমার কি হবে, ইনক্রিজ হবে, ইনক্রিজ। এই পরিকল্পনাটা কি আমি নিয়ে নিলাম যে সামনে বারের জন্য আমার প্ল্যান কি কি। তাহলে আমার ফার্স্ট টাইম কোর্স আছে, সেকেন্ড টাইম কোর্স আসবে এবং ফ্রি কোর্স কিছু আসবে। এরপরে দেখো, এরপরে এরপরে কি করবে, ওকে, এরপর এরপরে লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য নির্ধারণ হচ্ছে আমি সামনে বছর আমার কাজ হচ্ছে, এখন এই বছর আমার কাছে স্টুডেন্ট ছিল কত, ধরো সর্বসাক করলে আমার কাছে স্টুডেন্ট ছিল 5000, সামনে বার আমার স্টুডেন্ট হবে 5500। এই লক্ষ্যে এখন আমি স্টুডেন্টকে কি করবো, সার্ভিস দেবো, এই লক্ষ্যে আমি স্টুডেন্টকে সার্ভিস দেবো। তারপর উপকরণের সমন্বয় সাধন। সমন্বয় সাধন মানে কি, ধরো উপকরণ কি কি, তোমার হচ্ছে সংগঠন, ভূমি, শ্রম, মূলধন। এই জিনিসগুলোকে আমি তখন কি করবো, এই জিনিসগুলোকে আমি কাজে লাগানোর চেষ্টা করবো। সংগঠনের সাথে ভূমি, ভূমির সাথে শ্রম, মূলধন, এগুলো কিভাবে একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারকানেক্টেড, সেই জিনিসটা আমি নিশ্চিত করবো। ইন্টারকানেক্টেড সেটা আমার কি নিশ্চিত করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো মূলধন সংগ্রহ। মূলধন সংগ্রহ, ধরো আমার এখানে কি করতে হবে, আমার ক্যাপিটাল মানে টাকা আনতে হবে। মূলধন বলতে এক কথা কি, টাকা আনতে হবে। কারণ টাকা তুমি কিভাবে আনতে পারো, তুমি হচ্ছে ব্যাংক থেকে কালেক্ট করতে পারো, তুমি তোমার কোনো ফ্রেন্ডের থেকে ইনভেস্টমেন্ট নিতে পারো, নিয়ে বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, যা আমি সেল করবো তার 50% তোমার, 50% আমার। তোমাকে কোনো ধরনের শ্রম দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। ঠিক আছে, কোনো ধরনের শ্রম কিছুই তোমাকে দিতে হচ্ছে না। ওকে, এবার দেখো শ্রম বিভাজন, অর্থাৎ কে কি ধরনের কাজ করবে, ঝুঁকি গ্রহণ, এটা বুঝাইছি। তত্ত্বাবধান, সবকিছু তার আন্ডারে হবে। অর্থাৎ সে দেখতেছে যে ফার্স্ট টাইমের কোর্সটা ভালো মতো নামছে কিনা, সেকেন্ড টাইমের কোর্সগুলো ভালো মতো নামছে কিনা, ফ্রি কোর্সেসগুলো ভালো
করে রান হচ্ছে কিনা, এই সমস্ত জিনিস কিন্তু সে আসলে দেখবে। এরপর দেখো পণ্য বাজারজাতকরণ, মার্কেটিং যেটাকে আমরা বলি, যে তোমার ধরো এই যে আর্টস অ্যান্ড কমার্সের পাঠশালার যে পাওয়ার প্লে 26টা আছে, সেটা তো আমরা আগে পরিকল্পনা করছি। পরিকল্পনা করার পরে আমরা একটা লক্ষ্য নির্ধারণ করছি যে আমাদের এত স্টুডেন্ট হইতে পারে বা এত স্টুডেন্ট হলে আমাদের বেটার। তারপরে আমরা কি কোর্সটা ওয়েবসাইটে ছাড়ছি, হ্যাঁ, এটাকেই বলছে বাজারজাতকরণ বা কি করছি, বাজারজাতকরণ। ওকে, এরপর দেখো আয় বন্টন, অর্থাৎ আয় বন্টন মানে কি, এখানে খরচটা তোমার হচ্ছে কি করা হয়, বন্টন করা হয়। যে এই খাতে আমার ধরো মার্কেটিং পারপাসে আমি হয়তো এত টাকা বুস্ট করবো, মার্কেটিং পারপাস আমার এত টাকা, তারপর আমার হচ্ছে কি প্রমোশনের জন্য আমি এত টাকা ব্যয় করবো, প্রমোশনের জন্য এত টাকা ব্যয় করবো, টিচারদের পেমেন্টের জন্য এত টাকা ব্যয় করবো, টিচার পেমেন্ট, এরপর এমপ্লয়ি পেমেন্টের জন্য আমি এত টাকা করবো। অর্থাৎ আয়টা আমি বন্টন করবো, কোথায় কতটুকু কি অংশে আমি দিব। ধর এখানে দিলাম আমি হচ্ছে 2%, এখানে দিলাম হচ্ছে 3%, তার মানে 5%, এখানে দিলাম হচ্ছে 60%, কত পার্সেন্ট, 60%, এমপ্লয়ীদের দিলাম ধরো 10% এবং কোম্পানির বাকি কত আছে, তাহলে 70, 75, তাহলে কোম্পানির হচ্ছে, কোম্পানির আমার 25% দিচ্ছি। তো এইভাবে আয়টা বন্টন। ওকে, এরপর দেখো সর্বনিম্ন খরচ, অর্থাৎ যত কম খরচে দেওয়া যায়। ধরো মার্কেটিং এর জন্য আমার অযথা 20% দরকার নেই বা 10% দরকার নেই, আমার এখানে 2% ইজ এনাফ। তো এইভাবে আমি কি খরচটা কমায় রাখতে পারি। এরপর দেখো নতুনত্ব, হ্যাঁ, প্রতি বছর আমরা বলছি যে আর্কাইভ ক্লাস দিচ্ছি, সেম ক্লাস দিচ্ছি, এই ক্লাস দিচ্ছি, ওই ক্লাস দিচ্ছি, কিন্তু কোর্সের মধ্যে একটা নতুনত্ব আনতে হয়, নতুনত্ব আনতে হয়। আমরা কি ধরনের নতুনত্ব এবারে আনছি, আমরা যে নতুনত্ব আনছি সেটা হচ্ছে তোমার কি এইচএসসি আর্টস অ্যান্ড কমার্স এসিপি টার্গেট এ প্লাস ফ্রি কোর্স, টার্গেট এ প্লাস ফ্রি কোর্স, ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সটা কিন্তু তোমাদেরকে আমরা একদম 0 টাকায় দিচ্ছি, হ্যাঁ। সো এই ফ্রি কোর্সটা কখন হবে, এটা এইচএসসির সময়, যে তুমি এখন থেকে এনরোল করে রাখতে পারবা, ওয়েবসাইটে দেখবা যে এসিপির একটা ফ্রি কোর্স আছে। সো যেটাতে 0 টাকা দিয়ে তোমার কিন্তু ভর্তি হতে হয়, এইটা তোমার এইচএসসির সময় কিন্তু কাজে লাগবে। তো এই জিনিসটা কিন্তু তখন তুমি বিল্ড করতে পারবা, বুঝছো। এবার দেখো বিজ্ঞাপন ও প্রচার, তোমার মার্কেটিং করতেছো, এটা মুনাফা অর্জন, টাকা ইনকাম করছো, মানে সব খরচ বাদ দিয়ে তুমি কি করতেছো, তুমি হচ্ছে একটা প্রফিট ইনকাম করছো। বাজার সৃষ্টি, তোমার বাজারে আর্টস এবং কমার্সের যারা আছে তাদের জন্য তুমি প্রোডাক্টটা ছাড়ছো, ভোক্তাদের আস্থা বৃদ্ধি এবং সবাই ভালো সার্ভিস দিয়ে তোমাদের যে আস্থা এসিপির প্রতি সেটা সবাই অর্জন করো, যাতে করে কেউ পরবর্তীতে কোথাও ভর্তি দিতে চাইলে তোমরা যাতে সহজে বলো যে এসিপি ইজ বেস্ট। ওকে, এখন তাহলে বলো এই পর্যন্ত তোমার কোন কোন জিনিসে সমস্যা আছে বা কি কি তুমি বুঝতে পারো নাই, হ্যাঁ, কি কি তুমি বুঝতে পারো নাই, বা কোন কোন অংশ তোমার বুঝতে সমস্যা হচ্ছে বলো। টার্গেট এ প্লাস কখন ক্লাস হবে, টার্গেট এ প্লাস এটা ক্লাস হবে তোমার হচ্ছে এইচএসসির আগে, এইচএসসির আগে তুমি যখন এইচএসসি দিবা, এইচএসসির আগে আমাদের এই কোর্সের ক্লাসগুলো হবে। এরপর দেখো আমাদের সংগঠক বা ব্যবস্থাপকের কাজের মধ্যে পার্থক্য। সংগঠক মানে কি, সংগঠক মানে ধরো যে হচ্ছে কোম্পানির সিইও, ফাউন্ডার থাকে, ফাউন্ডার, ফাউন্ডার। আর ব্যবস্থাপক বলতে কি, যে হচ্ছে ম্যানেজার, ম্যানেজার। ফাউন্ডার কি করে, সংগঠকে ফাউন্ড করে, আর ম্যানেজার কি করে, সে আসলে সবকিছু তদারকি করে, মানে কোন লোক ভালোভাবে কাজ করতেছে কিনা, এখানে কতটুকু প্রফিট হচ্ছে, কতটুকু আমার যাচ্ছে, সবকিছু ম্যানেজ করে কে, ফাউন্ডার, এই ম্যানেজার, ম্যানেজার এটা করার পরে, ম্যানেজ করার পরে সে ফাউন্ডারকে একটা রিপোর্ট দেয়, হ্যাঁ। তাহলে দেখো সংগঠক বা উদ্যোক্তা এবং ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কি, পার্থক্য হচ্ছে প্রথমে কাজের মধ্যে। সিইও কি বা ফাউন্ডার কি, পুরো কোম্পানিটাকে সে দেখাশোনা করে এবং কোম্পানিটা প্রতিষ্ঠা করছে এবং সবকিছু সে হচ্ছে সারমর্ম পায় বা সারাংশ কার কাছ থেকে পায়, ম্যানেজার। ম্যানেজার হচ্ছে পুরো এমপ্লয়িগুলোকে দেখাশোনা করে, এমপ্লয়িগুলোকে দেখাশোনা করার পরে তাদের থেকে যে রিপোর্টটা নেয়, সেই রিপোর্টটা নিয়ে সে কি ফাউন্ডারকে সাবমিট করে। মর্যাদা, যেহেতু সে ফাউন্ডার কাজেই তার মর্যাদা অনেক বেশি এবং ম্যানেজারকে তার কাছে রিপোর্ট করতে হয়। আর ফাউন্ডার কি, ফাউন্ডার হচ্ছে কারো কাছে রিপোর্ট করে না এবং ম্যানেজার হচ্ছে সেই ব্যক্তি যে সব কাজ সমন্বিত করে বা সমন্বয় সাধন করে সেই ফাউন্ডারকে রিপোর্ট দেয়। তার মানে আমরা জানি ফাউন্ডার এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আর ম্যানেজার হচ্ছে কি অধস্তন কর্মকর্তা। ঝুঁকি কেমন, ম্যানেজারের কোনো ধরনের ঝুঁকি নাই, কারণ কেন ঝুঁকি নাই, ফাউন্ডার সে নিজের ঝুঁকি নিয়ে কোম্পানিটাকে প্রতিষ্ঠা করছে, সে জানেও না যে কোম্পানিটা বিল্ড হবে কিনা বা কোম্পানিটা ভেঙে যাবে কিনা। আর ম্যানেজার কি করছে, কোনো ঝুঁকিই নাই, সে তার কোম্পানিতে সে জব করতেছে, মাস গেলে সে হচ্ছে ফাউন্ডারের থেকে একটা নির্দিষ্ট পরিমাণে বেতন গ্রহণ করতেছে। উদ্ভাবন, ম্যানেজারের কোনো উদ্ভাবনী পাওয়ার নেই, কারণ সে কি, সে হচ্ছে কোম্পানিটাকে জাস্ট দেখাশোনা করে এবং কাজের মধ্যে সমন্বয় সাধন করে। আর ফাউন্ডার কি, নতুন নতুন আইডিয়া তার মাথা থেকে গ্রো করে। অন্যের উপর নির্ভরতা, ফাউন্ডার কারোর উপর নির্ভর করে না, আর ম্যানেজার কি ফাউন্ডারের উপর নির্ভর করে এবং তার কর্মচারীদের উপর নির্ভর করে। প্রতিক্রিয়া, ফাউন্ডার হচ্ছে এখানে সর্বশ্রেষ্ঠ বা সর্বাপেক্ষা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যানেজার হচ্ছে তোমার হচ্ছে ম্যানেজার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, কিন্তু সে হচ্ছে ফাউন্ডারের মাধ্যমেই চলাচল করে। এই প্রশ্নটা আসবে তোমার খ নম্বরে, ঠিক আছে, যে উদ্যোক্তা বা ব্যবস্থাপকের মধ্যে আসলে পার্থক্য কি।
অন্বেষা বলতে হচ্ছে ভাইয়া অর্থনৈতিক চিত্রগুলো কি গ্রাফ পেপারে আঁকতে হবে নাকি খাতায় আঁকলে হবে? তোমার যে কোনো ইচ্ছা, তুমি যে কোনো জায়গায় আঁকতে পারো কিংবা খাতায় আঁকতে পারো, কোনো সমস্যা নেই। সম্ভবত তোমাদের গ্রাফ পরীক্ষায় দেয় না, যদি যেহেতু গ্রাফ পরীক্ষায় তোমাদের প্রোভাইড করে না, কাজেই তোমাদেরকে এখানে কোনো ধরনের চিত্র বা কোনো কিছু নিয়ে প্যারা খাইতে হবে না। ঠিক আছে? ক্লিয়ার? খাতায় আঁকলেই হবে, খাতায় আঁকলেই হবে। গ্রাফ তো তোমাদের পরীক্ষা হল থেকে দেয় না, তো আর তোমাদের নিজে থেকে তো কোনো কিছু নিয়ে যাওয়া এলাও না, এটা পাবলিক পরীক্ষা। হ্যাঁ, ধরো তোমাদের স্কুল কলেজে কি হয়, তুমি বাসা থেকে কোনো কিছু নিয়ে যেতে পারো, কিন্তু এই পরীক্ষায় তোমার হচ্ছে সেটার কোনো সম্ভাবনা থাকে না। এই চ্যাপ্টার থেকে কি এমসিকিউ থাকবে? হ্যাঁ, এখান থেকে প্রতি বছরই একটা করে সিকিউ থাকে, কাজে এখান থেকে এবারও একটা সিকিউ থাকবে, কোনো প্যারা নাই। আর যারা যারা ম্যাথ এবং গ্রাফ ভয় পাও তাদের জন্য এই চ্যাপ্টারটা মূলত ডেডিকেশন করা বা ক্রিয়েট করা। খাতা রাখলেই হবে। কি বাবা রে! হ্যাঁ, টার্গেট এ প্লাস কোর্সের ক্লাস এইচএসসি এক্সামের আগেই ম্যারাথন আকারে হবে, কোনো টেনশন নিও না। তোমরা আগে বলো যে এই অংশটা ক্লিয়ার কিনা, এই অংশটা ক্লিয়ার হলে আমরা পরবর্তী অংশে যাবো। আজকে কিন্তু এমনিতেই অনেক সময় কম, আজকে আবার তোমাদের নামাজের ব্রেক দিতে হবে যেহেতু রোজা রমজান মাস। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার, ওকে। তাহলে দেখো, এরপরে দেখো বিভিন্ন প্রকার সংগঠন আমাদের, বিভিন্ন প্রকার কিছু এখানে ধরো রাষ্ট্রীয় সংগঠন আছে, মানে যেগুলো সরকার পরিচালনা করে, রাষ্ট্রীয় সংগঠন। রাষ্ট্রীয় সংগঠন আছে আর বেসরকারি সংগঠন আছে। রাষ্ট্রীয় সরকার সংগঠন কোনগুলো? যেগুলো রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। আর বেসরকারি যেটা হচ্ছে মালিকানাধীন, মালিকানা মালিকানাধীন। এটা দেখো সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যবসায় প্রতিষ্ঠান। একটা হচ্ছে কি রাষ্ট্র কর্তৃক পরিচালিত বাণিজ্যিক বা শিল্প সংক্রান্ত কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। যেমন তোমাকে যদি আমি এখানে ব্যাংকের উদাহরণ দিই, তোমার হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংক? বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে কি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এটা কি রাষ্ট্র পরিচালনা করে, কাজে এটা হচ্ছে কি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তারপর সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক। তারপর কি ব্যাংক? বেসিক ব্যাংক, বেসিক ব্যাংক। এগুলা কি? এগুলো হচ্ছে সরাসরি রাষ্ট্র এগুলা ব্যাংকে দেখাশোনা করে। এরপর দেখো এরপরে তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যবসা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। এটাও খ নাম্বার আসে যে রাষ্ট্র কর্তৃক গঠিত, অর্থাৎ এই পুরো ব্যাংকটাকে কে গঠন করবে? রাষ্ট্র গঠন করবে। দ্বিতীয়টা কে? রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ এটা নিয়ন্ত্রণ যেটা আছে সেটাও কে করবে? রাষ্ট্র করবে। স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত শাসন বলতে এটা আসলে নিজে নিজেই অপারেট করতে পারে, কারো আসলে সাহায্য সহযোগিতা লাগে না। রাষ্ট্রীয় পরিচালনা অর্থাৎ এটাকে পুরোটাই কি রাষ্ট্র দেখাশোনা করে বা রাষ্ট্র এটাকে পর্যালোচনা বা পরিচালনা করে। আমলাতান্ত্রিক ব্যবস্থা না, অর্থাৎ আমলাতান্ত্রিক মানে কি সরকারি যারা কর্মকর্তা আছে, সরকারি কর্মকর্তা, সেই সরকারি কর্মকর্তারা এই ব্যাংকটাকে কি করে? এই ব্যাংকটাকে পরিচালনা করে। আমলা বলতে কি বোঝায়? আমলা বলতে বোঝায় সরকারি কর্মকর্তা। কাজে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা যারা আছে তারাই মূলত এই রাষ্ট্রায়ত্ত ব্যবসা প্রতিষ্ঠানটাকে নিয়ন্ত্রিত বা নিয়োজন করে। ওকে, এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধা কি? এখানে আয়ে সুষম বন্টন হয়, মানে সবাই সরকার থেকে একটা বেতন পায়, নির্দিষ্ট আঙ্গিকে বেতন পায়। এখানে একচেটিয়া ব্যবসা, অর্থাৎ বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা বিভিন্নভাবে কি নিজেরাই মার্কেট করতে চায় এবং মার্কেট ভোগ দখল, মানে ধনতান্ত্রিক আমরা যেটা দেখছি সেই কাহিনীটা করে। জাতীয় নিরাপত্তা, এই ব্যাংকগুলোতে তুমি টাকা রাখলে তোমার টাকাটা মারা যাওয়ার সম্ভাবনা একদমই নাই, এখানে ন্যাশনাল সিকিউরিটি কাজ করে। মূল্য স্তরে স্থিতিশীলতা, অর্থাৎ প্রত্যেকটা মূল্য স্তরে প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স থাকে। হ্যাঁ, তোমরা দেখবে যে টিসিবিতে কিন্তু 5 লিটার তেল 200 টাকাতে বিক্রি করে এবং বাইরে দেখবা 5 লিটার তেল তোমার 1000 টাকাতে বিক্রি করে। সো এইটা হচ্ছে মূল্য স্তরের কি স্থিতিশীলতা। এখানে সরকার নিজেরাই কিছু ভর্তুকি দেয়, সরকার নিজেরাই এটাকে যেহেতু পরিচালনা করে, কাজে তাদের মধ্যে লাভের উদ্দেশ্য বা মুনাফা অর্জনের উদ্দেশ্য কিন্তু খুব একটা থাকে না। এর দেখো ক্ষতিকর পণ্য নিয়ন্ত্রণ, যেহেতু সরকার নিজেরাই ব্যবসা করে সেহেতু সরকার কি বাজারে ক্ষতিকর যে পণ্যগুলো আছে সেই ক্ষতিকর পণ্যগুলো কিন্তু সরকার ছাড়ে না। গোপনীয়তা রক্ষা, অর্থাৎ সরকারের নিজেরাই যেহেতু করে, কাজেই সেটার গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে তারা কিন্তু গোপনীয়তা রক্ষা করে থাকে। ওকে, এরপর দেখো আমরা যদি দেখি সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যবসা প্রতিষ্ঠানে কি অসুবিধা? অদক্ষ ব্যবস্থাপনা। ধরো আমরা দেখছিলাম যে কিছুদিন আগে তোমার হচ্ছে স্পেস রিসার্চ মানে আইএসএআরসি যেটা, হ্যাঁ স্পারসো, যেটা কি স্পারসো, স্পার স্পারসো স্পারসো কি জিনিস বলো? স্পারসো কি জিনিস? স্পেস রিসার্চ এন্ড সাইন্টিফিক অর্গানাইজেশন। এই স্পারসোর যে মহাপরিচালক ছিল সে কি? সে মূলত একজন কৃষি ক্যাডার ছিল, মানে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া প্রশাসন ক্যাডার ছিল।
এখন তুমি দেখো এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া প্রশাসন ক্যাডার, সে আবার স্পেস নিয়ে কি কি জিনিস বোঝে না। এই কারণে যারা প্রশাসন ক্যাডার তাদের সব জায়গায় একটা কি দৌরাত্ম থাকে, তারা সব জায়গায় জিনিসটাকে হস্তক্ষেপ করতে চায়, বা তারা যেহেতু সুপ্রিম ক্যাডার সেহেতু যত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে শুরু করে যা কিছু আছে সবখানেই তোমার হচ্ছে যারা ইয়া আছে, যারা হচ্ছে প্রশাসন ক্যাডার আছে তাদেরকে কিন্তু বসায় দেয়। এখন সে ওই কাজে কতটা দক্ষ নাকি সে ওই কাজে দক্ষ না, এটা কিন্তু আর দেখা হয় না, এটা কিন্তু আর দেখায় না। যার ফলে কি করা হয়, যার ফলে তোমার হচ্ছে এই মহাকাশ গবেষণার প্রতিষ্ঠানে তোমার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা প্রশাসন ক্যাডার কিন্তু এখানে আছে। লাল ফিতা দৌড়াতো, লাল ফিতা বলতে কি, ধরো লাল ফিতা বলতে অফিসের যে কার্যক্রম, এখন তো সব ইন্টারনেট অনলাইন ব্যবস্থা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে তারা অনলাইনে কাজ না করে তারা এক অফিসের, ধরো তুমি একটা ইয়া করবা, হ্যাঁ তুমি একটা হাসপাতাল খুলতে চাচ্ছ, তোমার হচ্ছে করোনার প্রকোপ অনেক বেশি, করোনা অনেক বাড়ছে, হ্যাঁ তোমার হাসপাতাল দরকার। আর তুমি এই হাসপাতালটার জন্য তুমি একটা আবেদন দিলা, এই আবেদনটা যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে আমি একটা হাসপাতাল খুলবো। স্বাস্থ্য মন্ত্রণালয় তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি দিবে যে তারা একটা হাসপাতাল খুলতে চায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিবে ভূমি মন্ত্রণালয়কে, তারা যেই জায়গায় খুলতে চায় সেই ভূমিটা কি আমাদের মানে সরকারের নাকি সরকারের না। যদি ভূমি সরকারের না হয় তখন সেই ভূমিটা তারা অধিগ্রহণ করে, যে তাদেরকে টাকা পয়সা দিতে হবে, ভূমিটাকে অধিগ্রহণ করতে হবে। এই ভূমি অধিগ্রহণ শেষে তখন তারা কি করে, যাদের অধিগ্রহণ করা হইলো তাদেরকে একটা টাকা দিতে হয়। টাকাটা কোথা থেকে দিবে, অর্থ মন্ত্রণালয়। পরে ভূমি অধিগ্রহণ আবার তারা কি অর্থ মন্ত্রণালয়কে টাকা দেয়। অর্থ
মন্ত্রণালয় আবার নোটিশ দেয় কাকে? পরিকল্পনা মন্ত্রণালয়কে। কাকে নোটিশ দেয়? পরিকল্পনা মন্ত্রণালয়, যে আসলেই আমার এখানে হসপিটালটা করা ঠিক হচ্ছে কিনা, আমি কি টাকাটা দিব কি দিব না। অর্থ মন্ত্রণালয় কাকে দিল? পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয় এখন দেখছে যে আচ্ছা এই জায়গায় কি আমার হাসপাতালটা করা ঠিক হবে কিনা। ততদিনে দেখবা যে করোনা একদম সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়ায় গেছে, মানুষের অর্ধেক শেষ হয়ে গেছে। পরিকল্পনা মন্ত্রণালয় তখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলবে যে না, এইখানে আমার হসপিটালটা বসানো যাবে না, আশেপাশে বিভিন্ন সমস্যা আছে, কাজে এটা হসপিটালের জন্য কি অনুচিত। তাহলে দেখো, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় কি নিজে সিদ্ধান্তটা দিতে পারতো না যে হাসপাতাল বসাতে পারবো বা পারবে না? সে দিল স্বরাষ্ট্রকে, স্বরাষ্ট্র দিল ভূমিকে, ভূমি দিল ভূমি অধিগ্রহণকে, অধিগ্রহণ দিল অর্থকে, অর্থ দিল পরিকল্পনা। বুঝছো? এটা হচ্ছে তোমার লাল ফিতা দৌড়। সিভিক্স আছে লাল ফিতা দৌড়। হ্যাঁ, এরপর দেখো নমনীয়তার অভাব। মানে এখানে আসলে যেহেতু সিনিয়র কর্মকর্তারা, যারা সরকারি কর্মচারী বা কর্মকর্তা, তারা আসলে জুনিয়র কর্মকর্তাদের কোনো ধরনের ইয়া দেয় না, মানে হচ্ছে কোনো স্যাক্রিফাইস করেন। কাজেই হচ্ছে তোমার এই জিনিসগুলা বাড়তে থাকে। এরপর দেখো দুর্নীতি। বাংলাদেশে তো দুর্নীতির নিয়ে কোনো সমস্যা নেই, দুর্নীতি একদম প্রচুর, বাংলাদেশের মানুষ দুর্নীতি করে না, একদম সৎ। হ্যাঁ, কাজেই বাংলাদেশে এই দুর্নীতি টপিক নিয়ে আলোচনা করা। দুর্নীতি কিভাবে হয় সেটা তুমি জানো। মানে একটা প্রজেক্ট থেকে এত পরিমাণে টাকা মারে, ধরো কোনো প্রজেক্টে ধরো 100 টাকা, 100 টাকা হচ্ছে ধরো দিচ্ছে, তো 100-র মধ্যে সে 50 টাকা দেয় একে, আগে থাকে কত 50, এই 50-এর মধ্যে 20 টাকা দেয় আরেকজনকে, থাকে কত 30, 30-এর মধ্যে 5 টাকা দেয় আরেকজনকে, থাকে 25, 25-এর মধ্যে ধরো তোমার হচ্ছে 3 টাকা দিচ্ছে আরেকজনকে, তার মানে 22 টাকা, 22-এর মধ্যে 2 টাকা আবার সে নিজের পকেটে নেয়, থাকে হচ্ছে 20 টাকা। ছিল 100 টাকা, কিন্তু কাজটা করতে কত টাকা? 20 টাকা, বাকি 80 টাকা এই সেট নাই। আবার জাতীয় ঋণ বৃদ্ধি। জাতীয় ঋণ বৃদ্ধি মানে কি? ধরো এই যে ঋণ, সেই ঋণগুলা পুরো মানুষ যারা থাকে বা নাগরিক থাকে তাদের সবার সম্মিলিত ঋণ হিসাবে পরিগণিত হয়। এখন একটা মানুষ দিনে হচ্ছে তোমার ইনকাম করে 100 টাকা, কিন্তু তার দেখা যাচ্ছে তার জাতীয় ঋণ হচ্ছে, মানে সবার মাথা পিছু ঋণ হচ্ছে 78,000 টাকা। 78,000 টাকা, সেই তো 78,000 টাকা মানে ইনকাম করতে সে হচ্ছে 78 বার মরে ভূত হয়ে থাকবে। এটাই হচ্ছে তোমার বাংলাদেশ। বুঝছো? সো সরকারি বা রাষ্ট্রায়ত্ত ব্যবসা প্রতিষ্ঠানের অসুবিধাও আছে, সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। ক্লিয়ার? এরপরে দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যক্তি মালিকানা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসার প্রতিষ্ঠান আবার 3 ধরনের হয়। 3 ধরন। এক ধরনের এক মালিকানা কারবার, এক মালিকানা কারবার, এক মালিকানা কারবার। 2 নম্বর হচ্ছে অংশীদারি কারবার। 3 নম্বর হচ্ছে কি রে? তাহলে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কারবার। তাহলে আমরা চলো এখন এক মালিকানা কারবার, যৌথ মূলধনী কারবার, এই কারবারগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করি। ওকে, এখন দেখো এখানে এক মালিকানা কারবার বলতে কি বোঝায়। এক মালিকানা কারবার হচ্ছে বি ও হুইলার তিনি বলছেন যে এক মালিকানা ব্যবসায় এমন ধরনের ব্যবসা যার মালিকানা ও নিয়ন্ত্রণ একজন মাত্র ব্যক্তির দ্বারা হয়ে থাকে। কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি যখন একটা মানে কোনো কিছু পরিচালনা করবে তখন তাকে এক মালিকানা কারবার বলবো। যে ধরো আমি নিজেই, আমি এতলোক মাহি, আমি যখন কোনো একটা ব্যবসা পরিচালনা করবো, যখন আমি নিজে নিজে একা একাই সেই ব্যবসাটা পরিচালনা করবো, সেটাকে বলে এক মালিকানা কারবার। ওকে, সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত যে ব্যবসা, সেই নিয়ন্ত্রিত ব্যবসাকে কি বলে? এক মালিকানা ব্যবসা। এটা হচ্ছে তোমার ক নম্বরের সংজ্ঞা। ক নম্বরের সংজ্ঞা যে তোমার এক মালিকানা কারবার কাকে বলে, তখন তুমি দিবা যে সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত যে ব্যবসা, সেটাকে কি বলছি? এক মালিকানা ব্যবসা। এবং এই এক মালিকানা ব্যবসা, এবং এই এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসা যে সংজ্ঞা দিচ্ছেন বিও হুইলার, এটা তোমার কি এমসিকিউ তে আসতে পারে। তো এমসিকিউ এর জন্য তোমার এটা পড়তে হবে যে এক মালিকানা ব্যবসা এমন ধরনের ব্যবসা যার মালিকানা ও নিয়ন্ত্রণ একজন মাত্র ব্যক্তি দ্বারা হয়ে থাকে, এটা আসলে কি বলছে। তখন তুমি সেখানে বলবা যে বিও হুইলার নামে যে ভদ্রলোক আছেন, সেই বিও হুইলার ভদ্রলোক এটা বলেছেন। ঠিক আছে? ওকে, এরপর দেখো এক মালিকানা কারবারের যে বৈশিষ্ট্য। এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য কি? ব্যবসায় শুরুর প্রক্রিয়া, অর্থাৎ সে যখন ব্যবসা শুরু করে তখন তার বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে, যে এখন আমি যে প্রজেক্টটা নিচ্ছি বা যে প্রজেক্টে আমি কাজ করাইতে যাচ্ছি, সেই প্রজেক্টে আসলে ওয়ার্ক করবে কিনা, বা এটা আমার আসলে কোনো ধরনের ভ্যালু অ্যাড করবে কিনা, সেটা কিন্তু সে আসলে বুঝতে পারবে। এরপর দেখো মালিকানা ও ঝুঁকি। কারণ সে যেহেতু একটা পণ্যের মালিকানা নিচ্ছে, তাহলে কাজে তাকে এখানে কি অধিক পরিমাণে ঝুঁকি তার কিন্তু নিতে হবে, যে আসলে আমি যেহেতু একাই মালিক, কাজে ধরো টাকা যদি লস যায়, 100 টাকা যদি আমি ইনভেস্ট করি, 100 টাকায় যদি লস যায়, তাহলে কি পুরো টাকাটাই আমার। কিন্তু আমার যদি 2জন মালিক থাকে, তাহলে দেখো আমার কত টাকা লস যাচ্ছে, আমার লস যাচ্ছে কিন্তু 50 টাকা। আগের লস যাইতে 100 টাকা, তাহলে আমার 2জন মালিক থাকলে সেখানে কি 50 টাকা সেভ হচ্ছিল।
কিন্তু এইখানে যেহেতু সে একাই মালিক, কাজেই তার ঝুঁকিটাও অনেক অনেক বেশি। মূলধন সরবরাহ মানে সে পুরো টাকাটাকে সে কি নিজেই ইয়ে করতে পারে, মানে সে পুরো টাকাটাকেই নিজেই অ্যারেঞ্জ করতে হয় এবং নিজেই ম্যানেজ করতে হয়। কারণ কি এখানে মালিক একজনই, কাজে অন্যজনের আর মালিকানার টাকা এখানে গ্রহণ করার যে সক্ষমতা, সেই সক্ষমতা আসলে থাকে না। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু মালিক একাই সেহেতু সে যে সিদ্ধান্তটা নেয়, সেই ইনস্ট্যান্ট যে ডিসিশনটা নেয়, সেই ডিসিশনটা এখানে গড়ে ওঠে। বাহির থেকে আর কোনো কিছু তাকে এখানে অ্যাড করতে হয় না বা ভ্যালু প্রোভাইড করতে হয় না। এককভাবে মুনাফা মানে ধরো 100 টাকায় সে উৎপাদন করতেছিল কত টাকা, এখানে সে 150 টাকায় বিক্রি করলো। হ্যাঁ, তো এখানে যে অতিরিক্ত 50 টাকাটা হচ্ছে সেটা তার একাই মুনাফা। কিন্তু এখানে যদি দুইজন থাকতো তাহলে 25 টাকা তার মুনাফা হতো, আর 25, মানে এখানে ঝুঁকি যেমন বেশি কাজে মুনাফাটাও তেমন বেশি। ওই যে বললাম রিস্ক খেতো রিস্ক খে, তুমি যদি রিস্ক নিয়ে একাই করো তাহলে তোমার কি এই 50 টাকা রিস্ক হিসাবে পাবো, মানে ভালোবাসা পাবো। আর যদি না নাও তাহলে তো পাবা না। এরপর দেখো প্রত্যক্ষ সম্পর্ক, মানে তার ব্যবসার সাথে তাকে সরাসরি সব সময় লেগে থাকতে হয়। যদি সে লেগে না থাকে তাহলে কি সেই ব্যবসা থেকে তাকে বেনিফিটেড হবে না, বেনিফিটেড যদি না হয় তাহলে সে কি করবে না, সে লস খেয়ে যাবে। আর এখানে লস খাইলে সে পুরো টাকাটাই তো লস খাবে, কারণ সে নিজে একাই মূলধন দিছে, তাহলে মূলধন পুরাটাই মার যাবে কার, তার। লস কার, তার। এবং সে যদি লেগে থাকে তাহলে সেখান থেকে যদি লাভ হয় সেই লাভটাও কার, তার। বুঝছো? সো এক মালিকানা কারবারের সুবিধা যেমন আছে, ঠিক তেমনি বিপরীতে অসুবিধাও আছে। আবার এখানে কি ডিসিশনটা দ্রুত মেক করা যায়। আমরা জানি নানান জনের নানান মত, সেখানে নানান জনের নানান মত আসলে হয় না, এখানে একজন মানুষেরই মতটা আসলে জাস্টিফাইড করা হয়। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো দায় অসীম, অর্থাৎ তার এখানে অসীম দায় থাকে এবং আকার ও মুনাফা ভোগ, মানে তোমাকে যেটা বললাম মুনাফা একাই ভোগ করে। গোপনীয়তা, সেহেতু যে একাই মালিক কাজেই এখানে হচ্ছে তোমার গোপনীয়তা থাকে। অনিশ্চিত স্থায়িত্ব এবং ব্যবসায় বিলোপ, ধরো একবারে সে হচ্ছে তার পুরো মূলধনটা হারাই ফেললো, তার মানে কি তার ব্যবসায় কোনো স্থায়িত্ব নাই। হ্যাঁ, স্থায়িত্ব নাই যে কতদিন ব্যবসাটা সে পরিচালনা করবে, এবং ব্যবসা বিলোপ, এবং ব্যবসাটা সে কি হারাই ফেলতেও পারে। ওকে, এরপর দেখো এক মালিকানা কারবারের সুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণ, মানে সকল সিদ্ধান্ত সে একাই একাই নিতে পারে। মূলধন গঠন, মানে কি টাকা পয়সা যেটা আছে সেটাও কি সে একাই একাই করতে পারে। এরপর দেখো অপচয় হ্রাস, মানে সে যেহেতু একাই মালিক কাজেই সে সব যারা কর্মচারী আছে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে সেখান থেকে যে লসগুলো হবে সেই লসগুলো কি সে হচ্ছে সরাই ফেলতে পারে, কাজে সেখানে অপচয় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ভোক্তার পছন্দ অনুযায়ী উৎপাদন, অর্থাৎ সে যেহেতু মালিক একাই, তার যখন যেটা উৎপাদন করতে ইচ্ছা হয় তখনই সে সেই জিনিসটা উৎপাদন করে থাকে। ওকে, মালিক শ্রমিক সম্পর্ক, যেহেতু মালিক একজন কাজে মালিকের সাথে সকল শ্রমিকের সম্পর্ক, এই যে এই ধরো মালিক হলো তাহলে এর সাথে সকলের সম্পর্ক কি সমানভাবে গ্রো হবে। এখন যদি মালিক দুইজন হয়, মালিক যদি দুইজন হয় তাহলে কার সাথে কার সম্পর্ক থাকবে সেই জিনিসটা কিন্তু আসলে বোঝা যায় না, মানে কে কার সাথে সম্পর্ক বজায় রাখবে সেই জিনিসটা আসলে বোঝা যায় না। এরপর দেখো হিসাবে সুবিধা, মানে সকল যদি একজনের কাছে আসে তাহলে সে সবগুলো জিনিস ভালোভাবে হিসাব করতে পারবে, তাহলে এতে করে হিসাবে সুবিধাও হয়। উৎসাহ বৃদ্ধি, উৎসাহ বৃদ্ধি বলতে কি বোঝায়, যেখানে সকলে মিলে কাজ করলে সকলের মধ্যে একটা উৎসাহ থাকে, যেহেতু মালিকের সাথে সব শ্রমিক কানেক্টেড, কাজে মালিক সব জিনিসগুলোকে দেখতে পাচ্ছে যে এখানে কি হচ্ছে না হচ্ছে। বুঝতে পারছো? ওকে, এবার দেখো ঋণ সুবিধা, মানে সে নিজে নিজে ব্যাংক থেকে ঋণ করতে পারে এবং কারবারে সাফল্য, মানে সে নিজেই কারবারটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে এক মালিকানা কারবারের সুবিধা। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে স্বল্প মূলধন, মানে সে ধরো তার কাছে যে টাকাগুলো আছে সেই অ্যারেঞ্জ করে সেই টাকাগুলাই দেয়, এখানে বাহিরের টাকা কিন্তু সে ঢুকাতে পারছে না, কাজে এখানে কিন্তু তার একটা লস হচ্ছে। ক্ষুদ্রায়তন উৎপাদন, মানে ক্ষুদ্র জায়গার মধ্যে সে কিন্তু উৎপাদনটা করছে। ঝুঁকির আধিক্য, এখানে কিন্তু অনেক অনেক পরিমাণে অধিক পরিমাণে ঝুঁকি কিন্তু এখানে থাকে। সীমাহীন দায়িত্ব, এখানে তার দায়িত্বটা কি অপরিসীম থাকে, এবং দক্ষ কর্মচারীর কিন্তু আমরা একটা অভাব দেখতে পাই। দক্ষতা হ্রাস, এখানে তার যে দক্ষতাটা সেটা কমে যায় এবং দীর্ঘমেয়াদে সে কি অস্তিত্বহীন হয়ে পড়ে। অধিক পরিমাণে সে উৎপাদন করে এবং তত্ত্বাবধানের অসুবিধা হয়, সামাজিক মর্যাদাও কিন্তু এখানে আমরা দেখতে পাই। যেহেতু আমাদের আজান দিচ্ছে, আমাদের আরো প্রায় অনেকগুলো স্লাইড আছে, হ্যাঁ আমাদের আরো অনেকগুলো স্লাইড আছে, কাজে আমরা এই অংশীদারি কারবার এবং আমরা একটা নামাজের ব্রেক দিব, সেটা সর্বোচ্চ হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক দিব। কত মিনিট দেওয়া যায়? 28 বাজে না, তাহলে আমরা একবারে হচ্ছে 40-এ শুরু করি। তোমরা নামাজ পড়ে সকলে অন টাইমে চলে আসো। করবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। তুমি দেখো অংশীদারি এই জায়গাটায় অংশীদার অর্থই তুমি বুঝতেছো কি, যে কারোর সাথে সহজ ভাষায় এটাকে আমরা পার্টনারশিপ যেটাকে বলি, পার্টনারশিপ জিনিসটা কেমন, যে ধরো তোমার একটা জিনিসের সাথে কয়েকজন অংশীদার থাকবে। তো অংশীদারি ব্যবসাটা হচ্ছে কি কয়েকজনের সাথে পার্টনারশিপের যে বিজনেস, যে পার্টনারশিপের বিজনেসকে আমরা বলি অংশীদারি ব্যবসায়।
সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসার ফল নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে ব্যক্তিবর্গের মধ্যকার যে চুক্তিবদ্ধ সেটাকে কি বলে? অংশীদারি কারবার বলে। ঠিক আছে, যেমন লিখিত বা মৌখিক চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন করতে পারে। সদস্য সংখ্যা কতজন? ন্যূনতম 2 জন এবং সর্বাধিক কতজন? 20 জন। সর্বাধিক কতজন? 20 জন। এবং যদি ব্যাংকিং হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হতে পারে। মানে তোমার একটা চুক্তি থাকবে, সেই চুক্তি হতে পারে লিখিত চুক্তি বা মৌখিক চুক্তি, যেই চুক্তি হোক না কেন তার মাধ্যমে যে অংশীদারি ব্যবসা যেটা আছে সে তোমার গিয়ে গঠন করতে হইতে পারে। এর সদস্য সংখ্যা যারা আছে সেটা কি ন্যূনতম 2 জন হতে পারে এবং সর্বোচ্চ কি 20 জন পর্যন্ত হইতে পারে। এবং এখানে তোমার সর্বোচ্চ 10 জন অংশীদারিও কিন্তু থাকতে পারে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, মানে পরস্পরের প্রতি, মানে ধরো একজন আরেকজনের প্রতি বিশ্বাস থাকতে হবে যে সে আমার ব্যবসাটাকে চালায় নিচ্ছে। ঠিক আছে, সে আমার ব্যবসাটাকে চালায় নিচ্ছে। উইদাউট আসো নাকি? ওকে, দেখো ব্যবসাটাকে চালিয়ে নিচ্ছে এই কারবারের পূর্ব সত্য, মানে ধরো তোমার আর আমার সাথে আমি কিভাবে ব্যবসাটাকে ডিল করব, তুমি কিভাবে ব্যবসাটাকে ডিল করবা, সেই ডিল করার ব্যাপারটা এখানে প্রথমে প্রায়োরিটি পাবে। যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? তুমি আমার এই কাজটা করে দিবা যে তুমি আমার এই সাইটটাকে দেখবা, যে যে কমিউনিকেশন সাইটটা আছে সেই সাইটটাকে তুমি দেখবা। তারপরে তোমার হচ্ছে ধরো এই যারা হচ্ছে মার্কেটিং সাইট, সেই মার্কেটিং সাইটটাকে তুমি দেখবা। এখন তুমি সেই মার্কেটিং সাইটে কত টাকা ব্যয় করতেছো, তুমি সেই মার্কেটিং সাইট থেকে কত টাকা ইনকাম করতেছো, সেই হিসাবটা তোমাকে দিতে হবে। এখন তুমি যদি হিসাবে গোলমাল করো তাহলে তো এটা পুরোটাই তোমার ব্যবসার একটা কি ক্ষতি হয়ে যাবে। মানে তুমি নিজে লাভবান হবা কিন্তু তোমার পুরো ব্যবসাটা কি একটা ক্ষতি হবে। এই জন্য এখানে পরস্পরের প্রতি আস্থা থাকতে হয়, বিশ্বাস থাকতে হয় যে ও আসলে আমার ব্যবসার কোনো ধরনের ক্ষতি সাধন করবে না, ও আমার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে দেখো যে অংশীদারি কারবার সেখানে কতজন থাকে? ন্যূনতম 2 জন এবং সর্বোচ্চ কতজন থাকতে পারে? 20 জন। কিন্তু সেটা যদি ব্যাংকিং হয় তাহলে সেখানে অংশীদারি কতজন হতে পারে? 10 জন। তাহলে দেখো সকল সদস্য যুক্তভাবে ব্যবসায় পরিচালনা করা, অর্থাৎ সবাই একসাথে মিলে সেই ব্যবসাটাকে পরিচালনা করতে পারে। এই চুক্তির শর্ত হচ্ছে অনুযায়ী অংশীদারদের সম্পর্ক নির্ধারিত হয়। মানে চুক্তি যেটা আছে সেই চুক্তি অনুযায়ী কি যারা অংশীদার আছে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক তো নির্ধারিত হয়। নাবালক ও সীমিত অংশীদারদের দায় সীমিত হয়ে থাকে। যারা নাবালক, নাবালক মানে কি? যারা হচ্ছে 18 বছরের নিচে বয়স তাদেরকে আমরা কি বলি? নাবালক। এবং সীমিত অংশীদার তাদের দায় সীমিত হয়ে থাকে, মানে তাদের লায়াবিলিটিস, মানে তুমি কি ধরনের কাজ করবা সেই কাজটা আসলে তোমার একদম সংকীর্ণ করা থাকে যে তুমি এর বাইরে আর তুমি কোনো ডিসিশন মেক করতে পারবে না, বা এই কাজের বাইরে তুমি কোনো কাজ করতে পারবে না, সেই সিদ্ধান্তটা কিন্তু সেখানে জানানো হয়ে থাকে যে তোমার লায়াবিলিটিস আসলে কতটুকু। হ্যাঁ, ওকে। এরপর দেখো সদস্য থেকেও মারা গেলে, পাগল হইলে, দেউলিয়া হয়ে গেলে, দেউলিয়া মানে হচ্ছে ব্যাংকরাপ্ট। ব্যাংকরাপ্ট মানে কি? ব্যাংকে তোমার ব্যালেন্স একদম জিরো হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? দেউলিয়া হয়ে যাওয়া। এই কারবার বন্ধ হয়ে যায়, ফলে এর স্থায়িত্ব খুব কম হয়। ওকে, তোমার ব্যাংকরাপ্ট মানে, দেউলিয়া মানে কি? দেউলিয়ার হচ্ছে ইংরেজি পারিভাষিক শব্দ হচ্ছে ব্যাংকরাপ্ট। ব্যাংকরাপ্ট মানে কি? তোমার একদম ব্যাংক ব্যালেন্স জিরো হওয়া, তোমার হচ্ছে ন্যূনতম যে লায়াবিলিটিস গুলো কমে যাওয়া, তোমার কোনো ধরনের কোনো শেয়ার না থাকা, আর্থিক অসঙ্গতি থাকা, এবং এর ফলে তুমি কি হচ্ছে এই টাকাটাকে ভালোভাবে ইউজ করতে পারছো। এরপর দেখো অংশীদারগণের চুক্তি অনুযায়ী সরবরাহকৃত অর্থ হতে মূলধন সংগ্রহিত হয়। অর্থাৎ যারা শেয়ার হোল্ডার আছে, অংশীদারগণ বলতে কি বোঝায়? শেয়ার হোল্ডার। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বাংলা তেমন বুঝি না, বাট ইংরেজি ঠিকই বুঝি। শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার যারা আছে সেই শেয়ার হোল্ডারদের মধ্যে একটা চুক্তি থাকে এবং সেই চুক্তি থেকে তারা যে মূলধনটা পায় সেই চুক্তিতে কিছু না থাকলেও এই অংশীদারগণ যারা আছে তারা সমানুপাতে মূলধন সরবরাহ করে। মানে সবাই ধরো 100 টাকা প্রফিট হলো, সেখানে শেয়ার হোল্ডার আছে 10 জন, তাহলে সবাই 10 টাকা করে কিভাবে শেয়ার পাবে। সম্পাদিত চুক্তি অনুযায়ী অংশীদারগণ লাভ লঙ্ঘন বন্টন করে। এখন যদি কোনো কারণে লস হয় তাহলে সবাই হচ্ছে 10 টাকা করে কোম্পানিকে দিবে, আর যদি লাভ হয় তাহলে কোম্পানি থেকে সবাই 10 টাকা করে পাবে। দ্যাটস দ্য রুলস। ঠিক আছে, দ্যাটস দ্য রুলস। ওকে, ফেরদাউস জানতে চাইছিল যে এই আগস্টাস 17 মানে কি? আগস্টাস 17 হচ্ছে এটা আমার আগস্টাস হচ্ছে আমার ব্যাচের নাম, 17 হচ্ছে আমার ব্যাচের সংখ্যা। তাহলে আগস্টাস 17 মানে আমরা 17তম ব্যাচের, মানে 17তম ব্যাচের, এটাই বোঝায়। আমার ব্যাচের নাম হচ্ছে আগস্টাস এবং এটা কততম? 17তম। ঠিক আছে। এরপরে আমার জুনিয়র যারা তাদের নাম হারবিঞ্জার্স 18, আবার তার জুনিয়র যারা ওদের নাম কি যেন 19। হ্যাঁ, এইভাবে তার জুনিয়র যারা ওদের নাম কি যেন 20। সো এই জিনিসগুলো মনে নাই আসলে। অসীম দায় এবং অংশীদারি ব্যবসার একটি অপরিহার্য উপাদান। এই যে অসীম দায়, যেটা ধরো আমি কি কি কাজ করবো তার কোনো সীমা নাই, এই জিনিসটাকে আমরা কি বলে? ব্যবসার একটা আমার পূর্বশর্ত। বুঝছো? এবার দেখো অংশীদারি কারবারের সুবিধা। যেমন এটা হচ্ছে খুব সহজে গঠন করা যায়। মূলধন গঠন মানে সকলে যখন টাকা দেয় কাজে মূলধনটা কি একটু বেশি থাকে। সিদ্ধান্তের সঠিকতা, মানে ধরো তোমার নিজের কোন একটা সিদ্ধান্ত তোমার মাথায় আসিল এক মালিকানার সময়, কিন্তু তোমার তখন সেটা মনে হয় না যে এইটা করা উচিত হবে কিনা, সেই সিদ্ধান্তটা কি তোমার মাথায় আসে নাই, তোমার মাথায় আসে, তুমি সেটাকে বসাই দিছো। এখন সেই সিদ্ধান্তটা সঠিক নাকি সেই সিদ্ধান্তটা ভুল, এই জিনিসটা কিন্তু তোমার মাথায় ওইভাবে আসে নাই। কাজে এই সিদ্ধান্তের সঠিকতা কি? যখন সকলে সেটাতে মত দিবে, ধরো 90% বা 10% সেটা মত দিবে, তখন সেই জিনিসটা কিন্তু একটা ভ্যালু অ্যাড করবে। হ্যাঁ, যে 90% এটার পক্ষে, কাজে অধিকাংশ যখন যেহেতু মত দিচ্ছে, কাজে সিদ্ধান্তটা সঠিক হওয়ার বা সিদ্ধান্তটা তোমার ভালো হওয়ার একটা চান্সেস থাকে। ওকে, ভাইয়া কোন ডিপার্টমেন্ট? এখানে লেখা নাই, দেখো সোশিওলজি, সমাজ বিজ্ঞান।
শ্রম বিভাগ আগে বুঝেছি, ব্যবসার মুনাফা বৃদ্ধি এটাও বুঝেছি, নমনীয়তা বুঝেছি, করের সুবিধা বুঝেছি, দক্ষ কর্মচারী নিয়োগ বলতে কি বোঝায়, এখানে তুমি যারা হচ্ছে ক্যাপাবেল এই কাজটা ভালো মতো করতে পারবে তাদেরকে তুমি এখানে নিয়োগ দিতে পারবে। ওকে, এবার দেখো অংশীদারি কারবারের অসুবিধা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, যেহেতু পার্টনার অনেকে থাকে কাজে কেউ ডিসিশন জানাতে দেরি করলেও এখানে কি একটু দেরি হয়, সিদ্ধান্ত যেহেতু যেহেতু জানাতে দেরি করে কাজে কি ডিসিশন এখানে পেন্ডিং অবস্থায় বেশিরভাগ সময় থাকে, যেহেতু মানুষজন বেশি, অসীম দায়িত্ব, হ্যাঁ, যে কে কোন ধরনের কাজ করবে সেটা কোনো আসলে ঠিক ঠিকানা নাই, সকলেই আসলে সকলের প্রতি সীমাহীন দায়িত্ব চাপাই দেওয়া হয়। অদক্ষ অংশীদার, ধরো অংশীদার তুমি যে কোনো ভাবে হইতে পারো, টাকা দিলেই তুমি অংশীদার হয়ে যাই যে গেলা, এখন তুমি হচ্ছে এসএসসি পাস, এখন তুমি এসএসসি পাস যখন হচ্ছ, তুমি উচ্চ ইংলিশ টার্ম যেগুলো আছে সেগুলো তুমি বুঝবা না, কাজে তখন কি হবে, তখন তোমার সিদ্ধান্ত গ্রহণে জটিলতা হবে, তোমার হচ্ছে দায়িত্ব তুমি সামলাইতে পারবে না, তখন তোমার জন্য আরো কোম্পানির কি হইতে হবে, কোম্পানির বিভিন্ন অসুবিধা হবে। বিশ্বাস ও আস্থার অভাব, হ্যাঁ, সকলেই তো আর সৎ না, বাংলাদেশ তো এটা বেশি হয়, তো সকলে যেহেতু সৎ না কাজে সকলের কি টাকা মারার একটা প্রবণতা, সেই প্রবণতা আমরা দেখতে পাই। স্থায়িত্ব কম, এইসব কোম্পানির কি স্থায়িত্ব খুব কম, খুব তাড়াতাড়ি ভেঙে যায়। হস্তান্তর, মতবিরোধ, যেহেতু অংশীদারি বেশি কাজে এখানে মতবিরোধ দেখা যায়, এবং সময়সীমা, এই সময়সীমা কোনো আসলে নির্দিষ্ট সময়ে বলা থাকে না, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টনারশিপ বিজনেস, বুঝছো? তাই এটা যদি বোঝো তাহলে আমরা এরপরে যৌথ মূলধনী কারবারে চলে যাবো। তাহলে তোমার অংশীদারি কারবার যেটা, সেই অংশীদারি কারবার তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে জানো। অংশীদারি কারবার যেটা আছে সেই অংশীদারি কারবার তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ওকে, তাহলে এটা যেহেতু ক্লিয়ার, আমরা এরপর যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার মানে কি, কয়েকজন ব্যক্তি যৌথভাবে মূলধন সংগ্রহ করে, মূলধন মানে কি টাকা বা ক্যাপিটাল, তাহলে কয়েকজন ব্যক্তি যখন তারা যৌথভাবে কি করে মূলধন সংগ্রহ করে কারবার পরিচালনা করে তাকে কি বলে, যৌথ মূলধনী কারবার বলে। তাহলে যৌথ মূলধনী কারবারটাকে তুমি এখন কেমনে গঠন করবা, প্রথমত কয়েকজন ব্যক্তি তারা যৌথ মূলধনী কারবার গঠনের পরিকল্পনা করে, সেটা হতে পারে 5 জন, হতে পারে 7 জন, হতে পারে 10 জন, 20 জন, সেটা কি তারা একটা পরিকল্পনা গ্রহণ করে। কোম্পানির নাম, কোম্পানি কি কাজে ব্যবহার হবে, হ্যাঁ, মূলধনের পরিমাণ কত, যেমন দেখো আমি যদি বলি কোম্পানির নাম হচ্ছে কি আর্টস কনসোর্টিয়াম বা এসিপি, ARCP, উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এডটেক বা কমার্স আর্টসের শিক্ষার্থীদের ভালো মানের গুণগত শিক্ষা প্রোভাইড করা। এখানে মূলধন কত, ধরো মূলধন হচ্ছে 2 কোটি টাকা, মূলধন কত 2 CR। একটি স্মারকলিপি বা আর্টিকেল অফ মেমোরেন্ডাম তৈরি করে অনুমোদনের জন্য সেটা যৌথ মূলধনী কারবারের যারা রেজিস্টার তাদের কাছে দাখিল করতে হয়। তারা যদি এখন অনুমতি দেয়, সরকারের অনুমোদনের পর কোম্পানি আইনগতভাবে একটি পৃথক মানে আলাদাভাবে প্রতিষ্ঠান লাভ করে, তারপর শেয়ার বিক্রি করে কারবারের মূলধন সংগ্রহ করে, যারা কারবারের অংশ ক্রয় করে তাদেরকে কারবারের অংশীদার বা শেয়ার হোল্ডার বলে। এসব ধাপ অনুসরণ করে যৌথ মূলধনী কারবার গঠিত হয়। তাহলে তোমার এখানে খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যৌথ মূলধনী কারবারের গঠন প্রণালী কেমন। তাহলে যৌথ মূলধনী কারবার গঠন প্রণালী কেমন, প্রথমে কয়েকজনকে একসাথে করতে হবে, তারপর সেই কোম্পানির নাম সিলেক্ট করতে হবে, তারা কি কি ধরনের কাজ করবে, তাদের মূলধন কত সেটা আসলে যারা যৌথ মূলধনী কারবার রেজিস্টার করে তাদের কাছে পাঠাইতে হবে, তারপর সরকার যদি অনুমোদন দেয় তারা একটা হচ্ছে পৃথক প্রতিষ্ঠান রূপ করবে, এরপর তারা শেয়ার বিক্রি করে সেখান থেকে মূলধন সংগ্রহ করতে পারে। এরপরে দেখো যৌথ মূলধনী কারবারে তুমি মূলধন সংগ্রহটা আসলে কেমনে করবে, তুমি কয়েকভাবে মূলধন সংগ্রহ করতে পারো। প্রথমত তুমি হচ্ছে তোমার যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো তুমি বিক্রি করে দিতে পারো। দ্বিতীয়ত তোমার ঋণপত্র যেটা আছে সেই ঋণপত্র তুমি বিক্রি করতে পারো। তৃতীয়ত ঋণ গ্রহণ করতে পারো। চতুর্থ সংরক্ষিত যে তহবিল আছে সেই তহবিল তুমি সৃষ্টি করতে পারো। ওকে, এরপর জনগণের যে অর্থ আছে সেটা গচ্ছিত রেখে তোমার মূলধন সংগ্রহ করতে পারো। ওকে, এরপর দেখো অনুমোদিত মূলধনের সবটুকু শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে না। এরপর দেখো যে পরিমাণ শেয়ার বাজারে বিক্রির জন্য প্রচার করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বা সাবস্ক্রাইবড ক্যাপিটাল আসলে বলা থাকে। যে পরিমাণ শেয়ার তুমি বাজারে বিক্রির জন্য প্রচার করবা সেটাকে আমরা কি ইস্যুকৃত মূলধন বা সাবস্ক্রাইবড ক্যাপিটাল আসলে বলছি। তাহলে তোমার এখান থেকে ইস্যুকৃত মূলধন কি, এটাও কিন্তু তোমার ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, যে ইস্যুকৃত মূলধন আসলে কাকে বলে। যে পরিমাণ শেয়ার আমরা বাজারে বিক্রির জন্য প্রচার করছি তাকে আমরা কি বলছি, ইস্যুকৃত মূলধন বা সাবস্ক্রাইবড ক্যাপিটাল। বিক্রিত মূলধনের যে অংশ ক্রেতাদের থেকে নগদে আদায় করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল। কি বলছি, তাকে বলছি হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। যৌথ মূলধনী কারবার আবার দুই ধরনের, একটা কেন বলছি প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি, এটা কি পাবলিক লিমিটেড কোম্পানি, যেটাকে তোমরা দেখবা যে ব্যাংকিং এ যদি দাও তুমি দেখবা সোনালী ব্যাংক পিএলসি, বা বা তোমাকে যদি একটা বেসরকারি বাদ বলে প্রাইম ব্যাংক পিএলসি। আচ্ছা দেখো তুমি এখন এই পিএলসি দ্বারা কিন্তু কখনোই বুঝতে পারবে না যে সেটা কি প্রাইভেট বলছে নাকি পাবলিক বলছে। এখন দেখো সোনালী ব্যাংক কি প্রাইভেট ব্যাংক নাকি পাবলিক ব্যাংক, বলো সোনালী ব্যাংক কি প্রাইভেট ব্যাংক নাকি পাবলিক ব্যাংক, সোনালী ব্যাংক এটা কি প্রাইভেট ব্যাংক নাকি পাবলিক ব্যাংক, বলো।
আচ্ছা, সোনালী ব্যাংক যেহেতু পাবলিক, কাজে এটাকে বলা হচ্ছে সোনালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি বা সোনালী ব্যাংক পিএলসি। কারণ প্রাইম ব্যাংক কি, প্রাইম ব্যাংক যেহেতু কি প্রাইভেট, সেহেতু এটাকে বলে প্রাইম ব্যাংক প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, তো তোমাকে এখন এই যে এই অংশটা দেখে বলতে হবে যে এটা প্রাইভেট নাকি প্রাইম। এই সোনালী কি পাবলিক, তাহলে সোনালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি, আর প্রাইম ব্যাংক কি হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা হয় সর্বনিম্ন কয়জন থেকে, সর্বনিম্ন হচ্ছে 2 জন থেকে 50 জন সদস্য নিয়ে, তাই তাদের শেয়ারের মালিকানা হস্তান্তর করতে পারে না। আবার ন্যূনতম 7 জন থেকে অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে, কতজন, অনির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি গঠিত হয়, তাদের শেয়ার হস্তান্তর করতে তারা পারে। তাহলে এই যে পাবলিক লিমিটেড কোম্পানি যেটা আছে সোনালী ব্যাংক পিএলসি, তারা তাদের কি শেয়ার হস্তান্তর করতে পারে, কিন্তু যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার করে, তারা কিন্তু তাদের শেয়ার যেটা আছে সেই শেয়ারটা তারা কি হস্তান্তর করতে পারে। এরপর দেখো, এরপর যৌথ মূলধনী কারবারের যে সুবিধা সেটা হচ্ছে কি, এখানে উৎপাদন সুবিধা কিন্তু খুব বেটার, উৎপাদন সুবিধা ভালো, মূলধন তুমি সংগ্রহ করতে পারো, এর স্থায়িত্ব অনেক বেশি, তার সীমাবদ্ধ ব্যয় ও শেয়ার হস্তান্তর, মানে তুমি হচ্ছে শেয়ারটা কি হস্তান্তর করতে পারো এবং ব্যয়টা কি সীমাবদ্ধ। এখানে তুমি ঝুঁকি কি অধিক ঝুঁকি তুমি বহন করতে পারো, পরিচালন কি দক্ষ পরিচালন হয়, এখানে জনগণের আস্থা তুমি খুব সহজেই নিতে পারো এবং উন্নত কলা কৌশল প্রয়োগ করতে পারো, বিস্তৃত বাজার হয় এবং গণতান্ত্রিক পরিচালনা কিন্তু তুমি করতে পারো। তাহলে যৌথ মূলধনী কারবারের সুবিধা কি, এখানে প্রথমত যে উৎপাদন সুবিধা, মানে তুমি উৎপাদন করতে পারতেছো সেই সুবিধাটা এখানে বেশি, মূলধন যে কালেক্ট করতে পারতেছো সেইটাও হয়, এর স্থায়িত্ব অনেক বেশি, সীমাবদ্ধ ব্যয় ও শেয়ার হস্তান্তর করা যায়, এখানে ঝুঁকি অনেক বেশি বহন করতে হয় এবং দক্ষ পরিচালনা এবং জনগণের আস্থা তুমি খুব সহজেই নিতে পারো। যেহেতু দেখবা যে তোমার হচ্ছে সবাই কি আসলে ব্যাংকে টাকা রাখে, তারা কিন্তু কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখে না, হ্যাঁ রাখে, কিন্তু যারা হচ্ছে একটু বড়, হ্যাঁ তারা কি এই ইয়াতে টাকা রাখে। এরপর দেখো অসুবিধা কি, পরিচালক ও অংশীদারদের মধ্যে দূরত্ব সৃষ্টি, যে ব্যাংকটা পরিচালনা করে এবং ব্যাংকের যে শেয়ার হোল্ডার তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, যে হ্যাঁ তুমি ওখানে কাজ করতেছো, আমরা কেন কাজ করার সুযোগ পাচ্ছি না, সো আমাদেরকেও কাজ করার সুযোগ দিতে হবে। সো এদের মধ্যে তখন একটা কি দ্বন্দ্ব লেগে যায়, অগণতান্ত্রিক চর্চা বৃদ্ধি হয়, মানে যার শেয়ার বেশি হয় সে নিজেই তোমার কি সেই পুরো কোম্পানিটাকে পরিচালনা করতে চায়, যাদের শেয়ার কম তাদেরকে ওইভাবে আসলে পাত্তাও দেওয়া হয় না, তাদেরকে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতাও করা হয় না। শ্রমিক মালিক সম্পর্ক, শ্রমিকের সাথে মালিকের একটা দূরত্ব থাকে, কারণ মালিক তো এখানে কি পুরো টাকাটাই সে নিজেই দিছে, যেহেতু পুরো টাকাটাই সে নিজে দিছে, কাজে শ্রমিককে সে ওইভাবে গণ্যও করে না। হ্যাঁ, তারপরে দেখো সাংগঠনিক জটিলতা, মানে যেহেতু তোমার হচ্ছে অগণতান্ত্রিক চর্চা হয় এবং যার শেয়ার বেশি সে নিজেই পুরো সংগঠনটাকে পরিচালনা করতে চায়, এখানে সাংগঠনিক কিছু জটিলতা দেখা যায়। দুর্নীতি ও স্বজনপ্রীতি, হ্যাঁ নিজের পরিবারের যে লোকজন আছে বা নিজের পরিবারের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমরা কি সেই পুরো জিনিসটাতে বসাই। সম্পদ কেন্দ্রীভূত করা নয়, সব সম্পদকে আমরা এক জায়গায় করার চেষ্টা করি, এখানে অপচয় বৃদ্ধি পায়, ক্ষমতা কেন্দ্রীকরণ, ক্ষমতা কি ওই এক জায়গাতেই চলে আসে। যেমন তোমরা কিছুদিন আগে দেখছিলা যে এসালাম গ্রুপ যারা আছে তারা সব জায়গায় তাদের নিজেদের যে হচ্ছে আত্মীয় স্বজন ছিল সেই সব আত্মীয় স্বজনকে বসায়, তারা পুরো জিনিসটাকে একসাথে কেন্দ্রীকরণ করে সেখান থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট সরাই নিছে এবং ব্যাংকগুলা কি ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। বুঝতে পারছো? এরপর দেখো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কি বলি, তোমাদের যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা কি বলি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। তাহলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কি বোঝায়, সরকার কর্তৃক আইনের আওতায় যে সকল প্রতিষ্ঠান স্বাধীনভাবে মানে পরিচালনা হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর কেউ হস্তক্ষেপ করতে পারে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর কেউ হস্তক্ষেপ করতে পারে না, বুয়েটের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারে না, এরা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে যে সকল প্রতিষ্ঠান সরকার কর্তৃক আইনের আওতায় এনে স্বাধীনভাবে স্বতন্ত্র পরিচালনা করা যায়, তাহলে সেগুলোকে আমরা কি বলছি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কি বলছি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরপর দেখো সমবায় প্রতিষ্ঠান। এই যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো সবগুলো ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, কাজে এগুলোকে ক নম্বরের জন্য খুব আমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। সমবায় প্রতিষ্ঠান কোনটা, সমবায়ের শাব্দিক অর্থ কি, সমবায়ের শাব্দিক অর্থ হচ্ছে সমিতির উদ্দেশ্য বা প্রচেষ্টায় কাজ করা। তাহলে সমবায়ের শাব্দিক অর্থ কি, সমবায়ের শাব্দিক অর্থ হচ্ছে সমিতির উদ্যোগ কিংবা কোনো কিছুর প্রচেষ্টায় কাজ করা। তাহলে ব্যক্তিবর্গ যখন স্বেচ্ছায় সমান অধিকার ও সমান দায়িত্ব নিয়ে সম্মিলিতভাবে যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে কি বলে সমবায় প্রতিষ্ঠান বা সমবায় কারবার বলা। ওকে, এরপর দেখো সমবায় সংগঠনগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কার্যকরভাবে বা দক্ষতার সাথে পরিচালনার লক্ষ্যে আমরা আন্তর্জাতিক সমবায় বা ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স গঠন করি। কর্তৃক সমবায় পরিচিত নির্দেশিকাতে কয়টি মূলনীতি আছে, 7টি মূলনীতি। এটা হচ্ছে খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ক নম্বরে এটা আসতে পারে যে সমবায় প্রতিষ্ঠানের মূলনীতিগুলো দেখো কয়টা মূলনীতি, 7টা মূলনীতি। যেমন প্রথমে তো স্বতঃস্ফূর্ত অবাধ সদস্যপদ, হরতস্ফূর্ত হয়ে গেছে, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত ও অবাধ সদস্যপদ অর্থাৎ ভলেন্টারি এন্ড ওপেন মেম্বারশিপ, মানে যে কেউ যে কোনো জায়গা থেকে মেম্বারশিপ গ্রহণ করতে পারে। এরপর দেখো সদস্যদের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, ডেমোক্রেটিক মেম্বার কন্ট্রোল। হ্যাঁ, ডেমোক্রেটিক মেম্বার কন্ট্রোল। তোমরা মনে করো যে তোমরা তো আর্টস কমার্সে, তোমরা তো হচ্ছে ওইভাবে আসলে জানো না যে তোমরা মনে করো যে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর আর হচ্ছে ঢাকা এটা কোনো স্বায়ত্তশাসিত, বুয়েটও স্বায়ত্তশাসিত, বুঝছো? না বুয়েটও স্বায়ত্তশাসিত। এবার দেখো সদস্যদের আর্থিক অংশগ্রহণ,
যেমন মেম্বার ইকোনমিক পার্টিসিপেশন, হ্যাঁ, স্বায়ত্তশাসিত স্বাধীনতা কয়টি, এখানে অটোনমি এন্ড ইন্ডিপেন্ডেন্স থাকবে, শিক্ষা প্রশিক্ষণ তথা থাকবে, এডুকেশন ট্রেনিং এন্ড ইনফরমেশন, আন্তঃসমবায় সহযোগিতা এবং সামাজিক অঙ্গীকার। বাংলাদেশে 2001 সালে একটা প্রণীত সমবায় আইন ছিল, 2001 সংশোধিত, 2002 সংশোধিত, 14 ধারা, কত ধারা, 14 ধারা অনুযায়ী সমবায় সমিতিগুলোতে স্বতন্ত্র আইনত ভিত্তি রয়েছে এবং এগুলো একটি সংবিধিবদ্ধ সংস্থা। এরপর দেখো সমবায় কারবারের যে সুবিধা, প্রথমত কি করা যায়, উৎপাদন বৃদ্ধি করা যায়, দ্বিতীয়ত তুমি সঞ্চয় বৃদ্ধি করতে পারবা, আয়ের তুমি কি সুষম বর্ণন করতে পারবা, সামগ্রিক চাহিদা তুমি বৃদ্ধি করতে পারবা, মধ্যবর্তী যে সুবিধাভোগী আছে তাদেরকে তুমি কি দূর করতে পারবা, তোমার নিজের প্রতি নির্ভরতা বাড়াতে পারবে এবং শ্রমিক এবং মালিকের যে সম্পর্ক সেই সম্পর্ককে তুমি টিকায় রাখতে বা আগায় নিতে পারবা। ওকে, এবার দেখো সমবায় কারবারের অসুবিধা, এখানে সিদ্ধান্ত কি বিলম্বিত সিদ্ধান্ত, মানে সিদ্ধান্ত নিতে কি কিছু বিলম্ব হয় বা জরুরি সিদ্ধান্ত হয়, পরিচালনায় অদক্ষতা, অর্থাৎ তোমার যে সমবায় কারবার যারা পরিচালনা করে তাদের মধ্যে কিছু অদক্ষতা দেখা যায়, মূলধনের অভাব বা টাকার অভাব এখানে আমরা দেখতে পাই, সততার অভাব, কর্মের শিথিলতা, এখানে কি উদ্যোগ গ্রহণের তেমন অভাব থাকে এবং সীমিত কার্যক্ষেত্র, অর্থাৎ যে কার্যক্ষেত্রটা আছে সেই কার্যক্ষেত্রটা কি সীমিত কার্যক্ষেত্র, অর্থাৎ এখানে সঠিকভাবে তেমন কোনো কাজ করার যে স্বাধীনতা সেই স্বাধীনতা আমরা খুব কমই আসলে পেয়ে থাকি। ঠিক আছে, এবার দেখ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় প্রতিষ্ঠানের অবদান, বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন আছে সেখানে আসলে এই সমবায় প্রতিষ্ঠান কিভাবে কাজ করে। দেখো স্বনির্ভরতা অর্জন, অর্থাৎ নিজের যে নির্ভরতা সেই নির্ভরতা অর্জনে এই তোমার সমবায়ের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা খুব ভালো একটা ভূমিকা পালন করে। অর্থনৈতিক উন্নয়ন, তোমার অর্থনীতির যে উন্নয়ন সেই উন্নয়ন করতেও কিন্তু এই সমবায় প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো একটা কি করে ভূমিকা রাখে। সম্পদের সুষম বন্টন, অর্থাৎ প্রত্যেকটা সম্পদকে মানুষের মধ্যে সুষমভাবে বন্টন করার জন্য তোমার কি এই সমবায় প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যস্থ ব্যবসায়ীদের দৌরাত্ম্য হ্রাস, অর্থাৎ আগে কি হইতো, মধ্যস্থ ব্যবসায়ীদের এক জায়গা থেকে অন্য জায়গায় কি টাকা নিয়ে যেত এবং তারা কি পাইকারদের কাছ থেকে সরাসরি তাদেরকে টাকা দিত, কারণ তাদের কাছে টাকা ছিল না। কিন্তু এই মধ্যস্থ ব্যবসায়ীদের তাদের কি তাদের যে চাহিদা বা তাদের যে কাহিনীগুলা সেই কাহিনীগুলো কি তারা দূর করে দিচ্ছে। কিভাবে দূর করে দিচ্ছে, কারণ এখানে সমবায় প্রতিষ্ঠানকে তারা ডিরেক্টলি ইনক্লুড করছে। দারিদ্র বিমোচন, দারিদ্র যেটা আছে সেই দারিদ্রটা কি কমে যায়, কারণ সমবায় প্রতিষ্ঠান থেকে যে কেউ যে কোনো সময় তারা কি নিতে পারে, তারা হচ্ছে বলো কি নিতে পারে, তারা যে কোনো সময় যে কোনো জায়গায় আসলে তোমার হচ্ছে ঋণ নিতে পারে। এরপর দেখো সামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন জিনিসটা আগামীকালকে পৌরনীতি ক্লাস আছে সকাল 10:30। এবার দেখো বাহ 11 জন আবার ক্লাস তো প্রথমে সবাই থাকে ব্রেকের পরে। সামাজিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন দেখো যখন দারিদ্র বিমোচন হচ্ছে, একটা পাইকার খুব ভালোভাবে লিড করতে পারতেছে, পাইকার খুব ভালোভাবে লিড করতে পারতেছে, সকলে ভালো মতো বিরাজ করতেছে, তখন তাদের মধ্যে কি যে উন্নয়নটা সেই উন্নয়নটা কি বাড়বে এবং তাদের যে দারিদ্রতা সেই দারিদ্রতা কমে যাবে। এরপর দেখো সংগঠন হিসেবে এনজিওর ভূমিকা। এনজিও মানে কি, এনজিও মানে হচ্ছে এন থেকে নন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ যে সংগঠনগুলো কি বেসরকারি সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি এনজিও। ওকে, এখন দেখো যেখানে বেসরকারি সংগঠন যা সরকারি নিয়ন্ত্রণ থেকে তাকে কি বলে, এনজিও বলে। সেখানে মুনাফাবিহীন, সন্ত্রাসবিহীন এবং অরাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, অর্থাৎ এটা কি লাভজনক না, এনজিও কি কখনোই লাভজনক হয় না। সন্ত্রাসবিহীন, সেখানে কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বা কার্যক্রম পরিচালনা হয়। অরাজনৈতিক, অরাজনৈতিক মানে কি, সেটার সাথে রাজনৈতিক সম্পর্ক থাকে না, সেটাকে আমরা কি বলি, এনজিও বলি। 1961 সালে স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইনে বলা হয় এনজিও বলতে এমন এক স্বেচ্ছাসেবী সংগঠন বা সমিতি বোঝায় যা এক বা একাধিক ক্ষেত্রে সমাজ কল্যাণমূলক সেবাকর্ম পরিচালনার উদ্দেশ্যে এবং জনগণের চাঁদা ও সহজ সরকারি অনুদানের উপর নির্ভর করে স্বেচ্ছায় প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, ওকে, এখন দেখো এনজিও কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। এনজিওর জন্য প্রথমে একটা পরিচালনা বা উপদেষ্টা পর্ষদ লাগে, এর কিছু ভীষণ মিশন এবং উদ্দেশ্যবলী বর্ণনা লাগে, এনজিও একটা যথার্থ নাম, মনোগ্রাম যা ইতিপূর্বে এরূপ কোনো সংগঠনে গৃহীত হয় নাই। রেজিস্ট্রেশনের জন্য অন্যান্য যেসব কাগজপত্র আছে সেগুলো হচ্ছে মিশন বর্ণনা যাতে লিপিবদ্ধ থাকে, উই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ, মিশন কি, বিশ্বাস কি, লক্ষ্য কি, মূল্যবোধ কি, যেখানে জ্ঞান ও মানুষকে তোমার কাজে লাগানো যায়। সংগঠিত কার্যক্রমের বর্ণনা দেওয়া যায়, প্রকল্পের বিভিন্ন তথ্যমান, কর্মী সংখ্যা, তোমার অর্থায়নের উৎস, এনজিও বোর্ডের তথ্য, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বাই লস, সংগঠনটি কিভাবে পরিচালিত হয়ে যায়, উপবিধি কি, লিপিবদ্ধ কি, সবকিছু এখানে কি লিপিবদ্ধ থাকে। তোমার বার্ষিক কার্যক্রমের যে রিপোর্ট কিংবা অর্থায়ন বা অডিট রিপোর্ট এগুলো সবকিছুই এখানে থাকবে। এছাড়াও অন্যান্য যে সমর্থক দলিলাত দিয়ে থাকে, যেমন কার্যনির্বাহী সভা যেটা আছে সেটার অনুমোদনও কিন্তু এখানে লাগে। এনজিও কয় প্রকার, এনজিও হচ্ছে তোমার এখানে 4 ধরনের: স্থানীয় বেসরকারি সংস্থা, আঞ্চলিক বেসরকারি সংস্থা, জাতীয় বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা থাকে। বাংলাদেশের এনজিও আসলে কেমনে ভূমিকা রাখে, বাংলাদেশের এনজিও অনেক ভূমিকা আছে। তোমরা যদি ব্র্যাকের দিকে দেখো যে দরিদ্র যে শ্রমজীবী মানুষ আছে বা দরিদ্র যে কর্মজীবী মানুষ আছে তাদের অবস্থার উন্নয়ন করছে, তাদের অবস্থার উন্নয়ন করছে। এছাড়াও হচ্ছে যারা নারী আছে নারীদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে, নারীদের শিক্ষা নিয়ে কাজ করছে। কাজে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক যে
সহযোগিতামূলক যে কাজগুলো আছে সেই সকল কাজগুলো কে করছে, এনজিও পরিচালনা করছে। তাহলে দেখি আমরা আর কি কি ধরনের কাজ হচ্ছে, যে এনজিওর কি ক্ষুদ্র ঋণ কার্যক্রম, কেমন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, এনজিও আসলে কিভাবে ক্ষুদ্র ঋণ দেয়। তাহলে চলো আমরা দেখি। শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য 2006 সালে 16 জুলাই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006 পাস হয়, মানে যাতে তারা শৃঙ্খলাবদ্ধ ভাবে তারা কি এই তোমার দিতে পারে, সবাইকে লোন দিতে পারে বা সবাইকে ঋণ দিতে পারে, সেই ঋণগুলা প্রতিষ্ঠিত হয়। এই আইনের উদ্দেশ্য পূরণে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ প্রতিষ্ঠা করা হয়। এমআরএ ফেব্রুয়ারি 2024 পর্যন্ত প্রায় 892টি প্রতিষ্ঠানকে কি করে, ঋণ কার্যক্রম পরিচালনার জন্য সনদ প্রদান করছে। কিন্তু নানা অনিয়মের অভিযোগের কারণে 155টি প্রতিষ্ঠানের সনদ বাতিল হওয়ায় বর্তমান কতটি প্রতিষ্ঠান আছে, 737টি প্রতিষ্ঠান দেশে কাজ করে যাচ্ছে। এগুলো থেকে এমসিকিউ হবে, হ্যাঁ, কতটা তোমার প্রতিষ্ঠান আছে, কতগুলাকে দিছে, কবে দিছে, হ্যাঁ, আবার কি কি আছে, কে কার্যক্রম পরিচালনা করতেছে বা কে কার্যক্রম পরিচালনা করতেছে না, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। কাজে এগুলো খুব ভালোভাবে আমাদেরকে আনসার করতে হবে। ওকে, এবার দেখো এনজিওর কার্যক্রমের পটভূমি, অর্থাৎ এনজিওর কার্যক্রমটা আসলে কেন শুরু হলো, কেনই বা এনজিওর বাংলাদেশে দরকার হলো, সেইটার কথা কিন্তু এখানে বলছে। তাহলে কেন দরকার হয়েছে চলো দেখি। প্রাথমিক পর্যায়ে এনজিও গুলোর ভূমিকা ছিল যুদ্ধে ক্ষতিগ্রস্ত এবং ভারতে প্রত্যাগত যে শরণার্থী তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, অর্থাৎ ভারতে যে শরণার্থীগুলা ভারত থেকে আবার বাংলাদেশে ফিরে আসে তাদের কাছে কি ত্রাণ সামগ্রী যেগুলো ছিল সেই ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে দেওয়া, এদের পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা, অর্থাৎ এটা আবার কিভাবে পুনরায় আবাসন প্রক্রিয়ায় আসবে। ব্র্যাকের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ, হ্যাঁ, আমরা পরবর্তীতে আবার পড়বো। তো এদের পুনর্বাসন যে কার্যক্রম আছে সেটাতে সহযোগিতা করা। তবে সময়ের বিবর্তনে এদের কার্যক্রমের পরিধি অনেকই বিস্তৃতি লাভ করেছে, অর্থাৎ অনেকই বেড়ে গেছে। কৃষি, কুটির শিল্প, ঋণদান ও সঞ্চয়, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মাতৃমঙ্গল ও শিশু পরিচর্যা, স্যানিটেশন ও সামাজিক বনায়ন ছাড়াও আর অনেক, অর্থাৎ তারা এখন বিভিন্ন ধরনের কার্যক্রম কি করছে, পরিচালনা করছে। বাংলাদেশের গ্রাম উন্নয়নে এনজিও কিভাবে পালন করে, প্রথমে দেখো ত্রাণ তৎপরতা, অর্থাৎ উপকূলে যে সমস্ত জায়গায় কি হয়, বন্যা হয় তা বা হচ্ছে যে সমস্ত জায়গায় হচ্ছে জলোচ্ছ্বাস হয়, সুনামি হয়, সেই সমস্ত জায়গায় তারা কি ত্রাণ নিয়ে যায়, অর্থাৎ তাদের নির্দিষ্ট কিছুদিন পর তারা যাতে খাবার পায়, ভালো মানের পোশাক পায়, হ্যাঁ, যারা নারী আছে তাদের যে স্যানিটারি ন্যাপকিন গুলো আছে, সব ধরনের সুবিধা কিন্তু এই ত্রাণ তৎপরতার মাধ্যমে দেওয়া হয়। যেমন লাস্ট 2023 সালে, সরি 24 সালে আমরা যে বন্যা দেখেছি, আমাদের যে নোয়াখালী, লক্ষ্মীপুর, হ্যাঁ, কুমিল্লা, ফেনী, এই জায়গাগুলোতে, চাঁদপুর যে বন্যাগুলো হয়েছে, আমরা কিন্তু সেখানে ত্রাণ তৎপরতার হিসাবে আমি গেছিলাম, হ্যাঁ। এবার শিক্ষা কার্যক্রম দেখো, ব্র্যাকের কিন্তু লার্নিং স্কুল আছে, ব্র্যাক লার্নিং স্কুল, তারপর তোমরা দেখবা যে হচ্ছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, জাগো ফাউন্ডেশনের স্কুল আছে, হ্যাঁ। তো এই স্কুলগুলো কি করে, স্কুলগুলো যে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রমে কিন্তু তারা সাহায্য করে, অর্থাৎ গ্রামের যারা স্কুল আছে কিংবা পাহাড়ি বনাঞ্চলে যারা স্কুল আছে তাদের কিন্তু তখন সেই জিনিসগুলোতে সহযোগিতা করে। স্বাস্থ্য কার্যক্রম, হ্যাঁ, তারা স্বাস্থ্য কার্যক্রমও পরিচালনা করে। স্বাস্থ্য কার্যক্রম কিভাবে পরিচালনা করে, স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার জন্য তারা হচ্ছে কি, তারা হচ্ছে দেখবা যে ব্র্যাকের আবার হেলথ সেন্টার আছে বিভিন্ন, মানে বাংলাদেশে যত এনজিও আছে তার মধ্যে সবচেয়ে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এগুলো কিন্তু মানে আবার টিএমএস, এগুলো কিন্তু হচ্ছে তোমার বেশিরভাগ আগে। ব্র্যাকটা কি করছে, ব্র্যাক গ্রামীণ ব্যাংক, তারপর গ্রামীণ ব্যাংকের হচ্ছে তোমার নার্সিং ফাউন্ডেশন আছে, গ্রামীণ ব্যাংক হেলথ সেন্টার আছে, গণস্বাস্থ্য আছে। তো এরকম কিছু স্বাস্থ্য কার্যক্রম তারা নেয়। আবার আয় সঞ্চয় প্রকল্প, হ্যাঁ, তারা আবার টাকা পয়সাও জমা নেয়, যেমন আশ্রয় আছে, আশা আছে, হ্যাঁ, পিকেএসএফ আছে, পিডিবি আছে, তারপর হচ্ছে জাগো আছে, জাকোস আছে। কৃষি কার্যক্রম, তারা আবার কৃষি কার্যক্রমে হেল্প করে। এবার ক্ষুদ্র ঋণ দান, তারা আবার কি মানুষকে টাকা ধার দেয়। কুটির শিল্প উন্নয়ন, কুটির শিল্পের জন্য তারা সেখানে বিনিয়োগ করে, কৃষি ঋণ প্রদান করে এবং টার্গেট গ্রুপ পদ্ধতি হিসেবে তারা উন্নয়নে সহযোগিতা করে। এনজিও হিসেবে ব্র্যাকের কার্যক্রম, ব্র্যাক কি করছে, প্রথমে পল্লী উন্নয়ন কর্মসূচি, অর্থাৎ পল্লী বা পল্লী গ্রামের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তারা হচ্ছে কাজে লাগাইতে পারে, হ্যাঁ, সেই পল্লীর যে উন্নয়ন, সেই পল্লী উন্নয়নকে তারা আগে নিশ্চিত করে। এরপর শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি এবং এর পাশাপাশি আরো যে জিনিসগুলো তাদের লাগে সেই কার্যক্রমগুলো তারা কি পরিচালনা করে থাকে। এরপর দেখো আশা, আশা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে 1978 সালে আশা কি প্রতিষ্ঠান লাভ করে। 1991 সালে তারা স্পেশালাইজড ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে এনজিও কার্যক্রম শুরু করে এবং এটি বর্তমানে সর্ববৃহৎ আত্মনির্ভর দ্রুত বিকাশমান ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা লাভ করছে। অর্থাৎ তারা খুবই তাড়াতাড়ি তারা নিজেরাই মানুষকে ঋণ দানের জন্য তারা কি বিশ্বে আসলে একটা প্রতিষ্ঠা লাভ করছে। ওকে, এরপর দেখো আসার পরে আছে শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশন মূলত তোমার হচ্ছে 1992 সালে প্রতিষ্ঠিত হয়, যারা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বগুড়া, রাজশাহী সহ অন্যান্য বড় বড় শহরের বস্তির যে মহিলারা আছে তাদের দুস্থ মহিলা যারা আছে তাদের কি ঋণ প্রদান করে। অর্থাৎ এই শক্তি ফাউন্ডেশন কি কেমনে শুরু করছে, যারা বস্তির মহিলা আছে তাদেরকে ঋণ প্রদান করে। এছাড়া এসব মহিলাদের স্বাস্থ্য, তারা কিভাবে ব্যবসা করবে, তাদের সামাজিক উন্নয়ন কিভাবে হবে, এগুলোতেও এই সংস্থাটা আসলে কাজ করে থাকে। ফেব্রুয়ারি 2024 পর্যন্ত সংস্থার বিতরণকৃত মোট ক্ষুদ্র ঋণের পরিমাণ কত, তাদের ক্ষুদ্র ঋণের পরিমাণ কত, 20,916 কোটি টাকা, 20,916 আদের পরিমাণ, এবং 18,252 কোটি টাকা তারা কিন্তু কি মানুষকে ক্ষুদ্র ঋণ দিচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো তুমি কিন্তু বুঝতে হবে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে। ওকে, বুঝছো? ওকে, এরপরে দেখো
সে দিছে কত কোটি টাকা, দেখো 20,916 কোটির, কিন্তু সে আদায় করছে মাত্র 8,200 পয়েন্ট, মানে 2,000 কোটি টাকার মতো তার লস প্রতি মানুষের। এবার দেখো ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, ঠ্যাঙ্গামারা থেকে আসে টি, মহিলা থেকে আসে এম, সবুজ থেকে আসে এস, এস থেকে আসে এস, অর্থাৎ এটার নাম হচ্ছে টিএমএস, অর্থাৎ ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ। অর্থাৎ টিএমএস জাতীয় পর্যায়ে সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান যা দারিদ্র্য দূরীকরণ, আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করে এবং নারীর যে ক্ষমতায়ন সেটার জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের 61টি জেলার 410টি উপজেলায় এই কর্মকাণ্ড বিস্তৃতি লাভ করেছে। জুন 2023 পর্যন্ত আমরা দেখি প্রায় 1,60,66,042 জন উপকারভোগীর মাঝে টিএমএসএস মোট 52,194 কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করছে। হ্যাঁ, এই টিএমএসএস তোমরা বগুড়ায় কাদের বাড়ি, বা বগুড়া উত্তরবঙ্গ কাদের বাড়ি, বগুড়া বা উত্তরবঙ্গে কাদের বাড়ি বলো? উত্তরবঙ্গে কাদের বাড়ি? উত্তরবঙ্গে কাদের বাড়ি বলো বলো, কাদের বাড়ি উত্তরবঙ্গে? আচ্ছা, উত্তরবঙ্গে এই টিএমএসএস কিন্তু হচ্ছে বগুড়া থেকেই শুরু হয়েছে, এবং বগুড়ায় তোমরা দেখবা যে মোমো ইন, হ্যাঁ, উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার রেস্টুরেন্ট, সে মোমোইনও কিন্তু টিএমএসএস এর যে মালিক তার ছেলে। ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রংপুরে, বগুড়ার পাশে, বগুড়া পার হয়ে। ওকে, দেখো এরপর দেখো সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, যেটাকে আমরা এসএসএস বলি, ঠিক বলেছ? হ্যাঁ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এটা করতে সালে 1986 সালে কি আত্মপ্রকাশ মানে প্রকাশ হয় বা গঠিত হয়। সমাজের যে দরিদ্র এবং অবহেলিত এবং অধিকার বঞ্চিত নারী পুরুষ আছে, সেই শিশুদের দারিদ্র্য বিমোচন, অধিকার আদায় ও তাদের শিক্ষা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এই প্রতিষ্ঠান কাজ করে। অর্থাৎ সুবিধা বঞ্চিত যে জনগোষ্ঠী আছে তাদের আর্থ সামাজিক উন্নয়নে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস বা এসএসএস কি করছে? এসএসএফ ভূমিকা পালন করছে। এসএসএফ না এসএসএস। এরপর দেখো ব্যুরো বাংলাদেশ, যেটা 1990 সালে প্রতিষ্ঠিত হয়। দেশের 64 জেলার 560টি উপজেলায় দারিদ্র্য বিমোচনে কাজ করে। 2023-24 অর্থ বছরের ফেব্রুয়ারি 24 পর্যন্ত প্রায় 27,18,983 জন উপকারভোগীর মধ্যে তারা ক্ষুদ্র ঋণ প্রদান করেছে। উপকারভোগীদের মধ্যে 24,17,739 জন মহিলা। তো এটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা থেকে তারা বুঝতে পারছে। ওকে, কারিতাস হচ্ছে দেশের পিছিয়ে পড়া যে দরিদ্র মানুষ আছে তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার পাশাপাশি দারিদ্র বিমোচনে কারিতাস নানা কর্মসূচি পালন করছে। বর্তমানে দেশের 30টি জেলায় আমরা দেখি 87টি উপজেলায় কারিতাসের কার্যক্রম পরিচালনা হচ্ছে। ডিসেম্বর 23 পর্যন্ত প্রায় 2,94,768 জন উপকারভোগীর মধ্যে কারিতাস মোট 7,325 কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করছে। নবাবগঞ্জ, দিনাজপুর। শ্বশুর বাড়ি সদর দিনাজপুর। আমি থাকি রংপুর, এখন আছি ঢাকায়। আর কিছু জানতে চাস তোরা? জানতে চাস না? শেষ হয়েছে, এ হচ্ছে কাহিনী। তাহলে চলো আমরা এখন এমসিকিউ সলভ করি। কতজন থাকে বলো? পাবলিক লিমিটেডে কতজন থাকে? আমরা দেখেছি পাবলিক লিমিটেডে 7 থেকে অসংখ্য কি থাকে, সদস্য থাকে, সরবরাহ করা হয়। বা অংশীদারি কারবার যেটা আছে, সে মূলধনটা কিভাবে আসলে কালেক্ট করা হয় সেটা আসলে জানতে চাচ্ছি। বলো, অংশীদারি কারবারের মূলধন কিভাবে কালেক্ট করা যায়? বিক্রয় করে, শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে সরকারি তহবিল সৃষ্টি করে, নাকি যৌথভাবে পুঁজি সরবরাহ? মূলধন সরবরাহ বি বলস। বুঝছস? এটা 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 কি হবে বল, কি হবে বলো? গাধা রে। মূলধন সরবরাহ করে কোন উপকরণটি উৎপাদন হচ্ছে সংগঠন। হ্যাঁ, কে কার্যক্রম করে? সংগঠন যারা আছে সেই সংগঠন হচ্ছে কি আমরা এটা হচ্ছে 2 থেকে 50 জন হিসেবে আমরা দেখতে পাই। এরপর দেখো এনজিও, আমরা বলছি কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সংগঠনের কাজ কোনটা? ঝুঁকি গ্রহণ, মূলধন সংগ্রহ, আইন প্রণয়ন। সংগঠনের কাজ সব। অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্যের সংখ্যা কোনটি? এটা ভুল আছে একটু। তাদের জন্য ভূমি, শ্রম, মূলধনের মধ্যে সমন্বয় সাধনকে কি বলে? তাদের জন্য ভূমি, শ্রম, মূলধনের মধ্যে সমন্বয় সাধনের কাজকে কি বলে? সংগঠন। এটা প্রথমেই বলছিলাম।